আপনি দেখছেন এবিপি আনন্দ, আর আপনার সঙ্গে আমি সুমন। জয় এবং জয়, নিঃসন্দেহে বনগাঁ এবং কৃষ্ণগঞ্জে গর্ব করার মতোই জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, বিরোধী ভোট ভাগ হয়েছে, হ্যাঁ সংখ্যালঘু ভোট আরও সংঘবদ্ধ হয়ে তৃণমূলের দিকেই গেছে এবং বিজেপির ভোট বেড়েছে, কত বেড়েছে? লোকসভা 17% বেড়ে হয়েছে বনগাঁয় 25% এবং কৃষ্ণগঞ্জে 29%। কিন্তু এই কোনো কিছুই যে বিপুল জয় তৃণমূল কংগ্রেস আজ পেল তা ম্লান করার পক্ষে যথেষ্ট নয়। সেই নিয়েই আমাদের আজকের এই আলোচনা। অবশ্যই বহুস্তরীয় একটা গণতান্ত্রিক ব্যবস্থায় একটা নির্বাচনে অবশ্যই তার নানা বিশ্লেষণ থাকবে, তার নানা দিক থাকবে, সেই সমস্ত কিছু আপনাদের সামনে আগামী 2 ঘন্টায় তুলে ধরবো আমরা। প্রথমেই দেখে নেব যে বিপুল জয় আজ তৃণমূল কংগ্রেস পেল বনগাঁ এবং কৃষ্ণগঞ্জ আসনে। দেখুন, দুই উপনির্বাচন, দুটিতেই জয়ী তৃণমূল। It's a miracle result, it's a magic, people's magic. People really, they have just bowled out. আমি মনে করি এই জয় মানুষের, এই জয় বাংলার, এই জয় গণতন্ত্রপ্রেমী মানুষের। বনগাঁ লোকসভা আসন নিজেদের দখলে রাখল তৃণমূল। কৃষ্ণগঞ্জ বিধানসভা আসনটিও ধরে রাখতে সক্ষম হয়েছে শাসক দল। তৃণমূল সাংসদ কপিল কৃষ্ণ ঠাকুরের মৃত্যুর পর উপনির্বাচনের ঘোষণা হয় বনগাঁ কেন্দ্রে। মমতা বন্দ্যোপাধ্যায় কপিল পত্নীকে প্রার্থী করার সিদ্ধান্ত নিতেই ভাঙন ধরে ঠাকুর পরিবারে। বিবাদ বাড়তে বাড়তে অবশেষে সপুত্র তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন মন্ত্রী মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। বিজেপি প্রার্থী করে তাঁর ছেলে সুব্রতকে। এই কেন্দ্রেই 2,11,794 ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী তথা কপিল পত্নী মমতা বালা ঠাকুর। তিনি পেয়েছেন 5,39,990টি ভোট। দ্বিতীয় স্থানে লড়াই শেষ করেছেন সিপিএম প্রার্থী দেবেশ দাস। তিনি পেয়েছেন 3,28,196টি ভোট। 3,14,119টি ভোট পেয়ে তৃতীয় বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুর। চতুর্থ স্থানে কংগ্রেস প্রার্থী কুন্তল মণ্ডল। তিনি পেয়েছেন 29,149টি ভোট। জয়ের পর তৃণমূল প্রার্থীর দাবি মানুষ তার পাশে রয়েছেন। জনতার ভালোবাসা এবং মানুষ বুঝিয়ে দিল যে তৃণমূলকে এবং মমতা ব্যানার্জিকে কতটা ভালোবাসে। তৃণমূল বিধায়ক সুশীল বিশ্বাসের মৃত্যুতে উপনির্বাচন নদিয়ার কৃষ্ণগঞ্জে। ভোটের আগে রাজনৈতিক উত্তাপকে আরও বাড়িয়ে বিজেপিতে যোগ দেন প্রয়াত বিধায়কের মেয়ে সুনয়না বিশ্বাস। এই কেন্দ্রেও জয়ী তৃণমূল। 37,033 ভোটে জিতলেন তাদের প্রার্থী সত্যজিৎ বিশ্বাস। তিনি পেয়েছেন 95,469টি ভোট। কড়া টক্কর দিয়ে দ্বিতীয় স্থানে বিজেপি প্রার্থী মানবেন্দ্র রায়। তাঁর ঝুলিতে 58,436 ভোট। 37,620টি ভোট পেয়ে তৃতীয় সিপিএম প্রার্থী অপূর্ব বিশ্বাস। চতুর্থ স্থানে থাকা কংগ্রেস প্রার্থী নিত্যগোপাল মণ্ডল পেয়েছেন 4,817টি ভোট। বিরোধী শক্তি যারা ছিল সিপিএম, কংগ্রেস এবং বিজেপি, তারা বিভিন্নভাবে আমার জননেত্রী মমতাময়ী নেত্রীর বিরুদ্ধে কুচ্ছারটনা করেছে। তার প্রমাণ আমার কৃষ্ণগঞ্জ বিধানসভা এলাকার মামাটি মানুষ একেবারে গণতান্ত্রিক পদ্ধতিতে দিয়ে দিয়েছে। বরঞ্চ আমার শতাংশের হারেও আমাদের ভোট বেড়েছে। জোড়া জয় ঘরে তুলে স্বাভাবিকভাবেই খুশি তৃণমূল শীর্ষ নেতৃত্ব। মানুষই কিন্তু ম্যাজিক দেখিয়ে পুনরায় আমাদেরকে তৃণমূল কংগ্রেসের প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা দেখালেন। বর্তমান প্রতিকূল রাজনৈতিক প্রেক্ষাপটে এই দুই জয়ের ওপর ভর করে তৃণমূল আগামী দিনে নতুন করে ঝাঁপাতে চাইবে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। আশাবুল হোসেন ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। দেবনারায়ণ সরকার এবং জয়প্রকাশ মজুমদার আমার প্রথম টেবিলে। দেবনারায়ণ বাবু, আপনাকে প্রথমেই অভিনন্দন। কেন বলুন তো? না, জয়ের জন্য নয়, আপনার হাতটা দেখান দর্শকদের হাতটা দেখান। আমাদের মধ্যে যারা এই মুহূর্তে স্টুডিওতে আছেন, একমাত্র দেবনারায়ণ বাবু আজকের যে নির্বাচনের ফলাফল আমরা দেখলাম তার ভোটার। নিঃসন্দেহে একটা গণতান্ত্রিক অবস্থায় ভোটাধিকার প্রয়োগ করেছেন, সেই জন্য আপনাকে অভিনন্দন। আজকে ফলাফল আপনাকে খুশি করেছে, কোনো সন্দেহ নেই। জয়ের কিছু কাঁটাও রয়ে গেছে, সে প্রসঙ্গে আসবো, কিন্তু আগে আমি জয়প্রকাশদার কাছে আসবো। জয়প্রকাশদা, তৃণমূলের ভোট ব্যাংকে বিজেপি থাবা বসাতে পারলো না। আমি যদি বলি, ধরুন বনগাঁতে, আমি জানি না ভারতবর্ষে কতবার ঠিক এই রকম হয়েছে যে আপনারা যে শেষ নির্বাচনে 43.27% হুবহু তাই থাকলো, 43.27% থেকে গেল বনগাঁয়। কৃষ্ণগঞ্জে 49.03, 2%ও কমেনি, একটু কমেছে 47.18। আপনারা সিপিএম এর ভোট কিছুটা নিজেদের দিকে টেনেছেন, মৃতপ্রায় কংগ্রেসকে কিছুটা ভোট টেনেছেন, তৃণমূলের ভোট ব্যাংক অটুট থাকলো কেন? এবং ঠিক এইভাবে না দেখে আমি দেখছি একটা অন্য দৃষ্টিভঙ্গি থেকে। বিজেপিকে প্রথম থেকেই সাধারণ মানুষ, বাংলার মানুষ ধরে রেখেছিল বেশ কিছু বছর ধরে 4th ডিভিশনের টিম, 4 নম্বর টিম, ভোটের পার্সেন্টেজ 4 থেকে 6%।
এই গত লোকসভা ইলেকশনের সময় থেকে একটা যাত্রা শুরু হয়েছে, যেখানে আমরা দেখলাম 17-18% ভোট পেল বিজেপি সারা রাজ্যে। তারপরে দেখুন 4টে বাই ইলেকশন হয়েছে। বসিরহাট দক্ষিণে আমরা পেলাম 37.43, চৌরঙ্গিতে 25.12, কৃষ্ণগঞ্জে 29 পয়েন্ট পেলাম পার্সেন্টেজ, আর বনগাঁওতে আবার 25%। এই যেটা 17-18% থেকে বেড়ে এখন দেখা যাচ্ছে ন্যূনতম 25% ভোট পাচ্ছে বিজেপি। আমার এটাই বক্তব্য ছিল, আপনারা বেড়েছেন, আমার কোনো নিয়ে সংশয় নেই, তো তথ্য তাই বলছে। তার মানে ভোট ব্যাংক প্রধান কথা হচ্ছে এই যে সিপিএম থেকে সরে গিয়ে কাকে ভোট দিচ্ছে এটা বোঝার উপায় নেই, যে সিপিএম এর কিছু লোক গিয়ে তৃণমূলকে দিচ্ছে আর তৃণমূলের কিছু ভোট আমাদের কাছে আসছে কিনা এই ব্যাখ্যাটা কিন্তু আমি আপনি পাচ্ছি না। শাফেল হচ্ছে কিনা আমাদের বক্তব্য হচ্ছে বাংলায় আস্তে আস্তে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, কংগ্রেস একেবারে মিলিয়ে গেছে, সিপিএম মেলানোর পথে, এই দ্বিমুখী প্রধানত প্রতিদ্বন্দ্বিতা হওয়ার জায়গায় আসছে। আর একটা কথা মনে রাখতে দ্বিমুখী, আমি দ্বিমুখী তত্ত্বকে আসবো আপনার কাছে, কিন্তু তার আগে একবার দেখে নেবো বনগাঁ ভোটে আজকে যে ফলাফল আমাদের সামনে এলো, নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের জয়, পাশাপাশি বহুস্তরীয় বিশ্লেষণে আরও কিছু তথ্য উঠে আসছে যেগুলো খুব ইন্টারেস্টিং। দেখুন, বিরোধী ভোট ভাগাভাগিতে বনগাঁ লোকসভা কেন্দ্রে বাজিমাত শাসক দলের, পরিসংখ্যান অন্তত তাই বলছে। তৃণমূলের প্রাপ্ত ভোট 5,39,990, অন্যদিকে 3 বিরোধী সিপিএম, বিজেপি ও কংগ্রেসের প্রাপ্ত ভোট যোগ করলে দাঁড়াচ্ছে 6,71,464। অর্থাৎ সংখ্যাতত্ত্বের বিচারে শাসক দলের থেকে বিরোধী দলগুলির মোট প্রাপ্ত ভোট 1 লক্ষেরও বেশি। শতাংশের বিচারেও একই ছবি উঠে আসছে। বনগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে এবার 43.27% ভোট পেয়েছে তৃণমূল, অন্যদিকে সিপিএম, বিজেপি ও কংগ্রেসের মোট প্রাপ্ত ভোট 53.81%। बंगाल की जनता टीएमसी को हटाना चाहती है, लेकिन जो वोट शेयर है वो एंटी टीएमसी वोट शेयर सीपीएम और बीजेपी के बीच में स्प्लिट हो रहा है। 2014 লোকসভা নির্বাচনেও বিরোধী ভোট ভাগাভাগির ফায়দা পেয়েছিল তৃণমূল। গত লোকসভা ভোটে 43.27% ভোট পেয়েছিল তৃণমূল, বিরোধীরা সবাই মিলে 54.41% ভোট পেয়েছিল। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে বনগাঁ লোকসভা উপনির্বাচনে যা হলো, কয়েকদিন আগেই দিল্লির বিধানসভা ভোটে তার ঠিক উল্টোটা চোখে পড়েছে। অর্থাৎ সেখানে বিরোধী ভোট একত্রিত হয়েছিল, কংগ্রেসের ভোটের প্রায় পুরোটাই চলে গিয়েছিল আম আদমি পার্টির দিকে, যার জেরে বিরোধী ভোট একত্রিত হওয়ায় বিজেপির পরাজয় হয়েছিল। কিন্তু বনগাঁয় শাসকের ক্ষেত্রে তা হলো না। বিরোধীরা সার্বিকভাবে তৃণমূলের চেয়ে বেশি ভোট পেল ঠিকই, কিন্তু একাধিক বিরোধীর মধ্যে ভোট ভাগাভাগি হয়ে যাওয়ায় তৃণমূল বাজিমাত করল। পর্যবেক্ষকদের একাংশের এমনটাই ব্যাখ্যা। বিজেন্দ্র সিংহ ও সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ। দেবনাথবাবু, আমি বনগাঁ দেখালাম, আমি বনগাঁ স্পেসিফিক একটা কথায় আসি, যে জয় অভিনন্দনযোগ্য জয়, দারুণ জয়, কোনো সংশয় নেই, কিন্তু ঈশান কোণে কোথাও কি মেঘও আছে? তার কারণ হচ্ছে 2009 লোকসভায় এই বিজেপির ভোটের পার্সেন্টেজ ছিল 4%, সেইটা 2014 লোকসভায় বেড়ে গেল 19.21, তারপর না বাড়লো হচ্ছে 15%, তারপরে 8 মাসের মধ্যে এই ভোট সেখানে হলো 6.6%, মানে একবার 15% বাড়লো, একবার 6% বাড়লো। আমি বলছি এই যদি একটা দলের গ্রোথ হয় সেটা আশঙ্কার কথা। শুনুন, গ্রোথ মানে কি, এগুলো তো একটা ইয়ে আছে। আমার একটা বক্তব্য আজকে এই মানে প্রচারের মাধ্যমে বিজেপিতে বহুদিন থেকে আসি, বিরোধীদের যতই নেগেটিভ প্রচার, মানুষ সত্যিকার দেখে ভোট দিয়েছে। গণতন্ত্র তো এটাই, আমি কেউকে দোষারোপ করব না। যতই নেগেটিভ প্রচার হোক, তৃণমূলের ভোট অটুট আছে এবং একটু বেড়েছেও। কারণ আমি এটা দেখছিলাম তথ্য থেকে, 2014 যদি আপনি বনগাঁয় যাই 42.94%, এখন বাড়লো হচ্ছে 43.23, মানে 0.33% বেড়েছে ভোট এইটাই। আর দ্বিতীয়ত বক্তব্য একটা জিনিস, আগে পেয়েছিল 5,51,213, এবারে পেয়েছে 5,39,794। হ্যাঁ, এখন 11,000 ভোট কমেছে, কিন্তু ভোটে কাউন্ট ইসে হচ্ছে গত বছরের থেকে 12,83,000 থেকে 12,47,000, প্রায় 36,000 ভোট কম দিয়েছে, তার মধ্যে 11 কম। কিন্তু আমার একটা এখানে হিসাব করে দেখলাম, ভোট তৃণমূলের প্রায় 4,000 ভোট অন্য জায়গা থেকে আসছে। যদিও বিজেপি সিপিএম এর ভোট পেয়েছে, কিন্তু 1,004 ভোট
যেটা আমার যেটা মনে হয় যেটা তৃণমূল পেয়েছে যেটা এই ভোট থেকে, তার মানে তৃণমূল শুধু ভোট বেশি পায়নি, পার্সেন্টেজ বেশি পায়নি, মার্জিনে প্রায়। আমি জয়প্রকাশ বাবুর কাছে এইটা উনি বলছেন ভোট বেশি পেয়েছে, আমি বলছি স্বরূপনগর আপনি বলছেন যে বিজেপির গ্রোথ, কোনো সন্দেহ নেই। স্বরূপনগরে মুসলিম ভোট, সংখ্যালঘু ভোট সংঘবদ্ধ হয়েছে। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যে 14তে 36.96 ছিল, সেটা বেড়ে 43.78% হয়েছে, প্রায় 7% তৃণমূলের ভোট বেড়েছে। আমি বলছি যে এইটা কি কোথাও বিজেপি প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসার ফলে কোথাও একটা ধর্মীয় মেরুকরণ হচ্ছে এই রাজ্যে? দেখুন, সংখ্যালঘু ভোট একভাবে তৃণমূলের দিকে চলে আসছে। বিজেপি উঠে আসার কথা, এই যে স্বরূপনগরে তুমি বলে 7% ভোট বেড়েছে তৃণমূলে, এই তৃণমূলে তুমি লক্ষ্য করে দেখো স্বরূপনগরে সিপিএম এর ভোট কমেছে এবারে 10%। তার মানে কি হয়েছে, সংখ্যালঘু ভোটটা চলে গেল হচ্ছে তৃণমূলে, আর হিন্দু ভোটটা চলে গেল হচ্ছে বিজেপিতে, ঠিক যেটা বসিরহাট দক্ষিণ হয়েছিল, মনে আছে? একদম। এই স্বরূপনগরে 10% ভোট কমেছে হচ্ছে সিপিএম এর, 7% গেল হচ্ছে তৃণমূল, 3% গেল বিজেপি। তার মানে দেবজ্যোতি একটা জিনিস তো মানতে হবে, একটা ধর্মীয় মেরুকরণও কিন্তু এই রাজ্যে শুরু হয়ে যাবে। দেবজ্যোতির কথা আমি এই কারণে স্বীকার করছি, ধর্মীয় মেরুকরণের চেষ্টা সবথেকে বেশি এখন করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। ধর্মীয় মেরুকরণের চেষ্টা সবথেকে বেশি এখন করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তার যে জিগিরটা আছে গেল কারণ এখনো পর্যন্ত এখানে দেখুন, ধর্মীয় মেরুকরণ, ধর্মের লাইনে ভোট হতো না, ধর্মকে ধরে রেখেছিল ভোট ব্যাংক হিসেবে। এই যে একটা বিজেপি আসছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় একটা জায়গা তৈরি করার চেষ্টা করছেন, সেটার একটা এফেক্ট আসছে। এই যে সিপিএম থেকে চলে আসছে, যেটা দেবজ্যোতি বলল, সেই ঘটনাটা কিন্তু এখানে আমাদের আরো স্টাডি করে দেখতে হবে হচ্ছে কিনা। কিন্তু একটা কথা সুমন্ত, প্রবণতা আছে, একটা কথা মনে করে দিই, আজকের সঙ্গে সংখ্যালঘু ভোট আছে, আজকের বিজেপির ভোট পার্সেন্টেজ আর অবস্থার সঙ্গে আপনি মিলিয়ে দেখবেন, 1998-এ তৃণমূল হওয়ার পরে 2011-এ তৃণমূল ক্ষমতায় আসার মধ্যেকার সময়টা তৃণমূলের এরকম ছিল যে 25% থেকে 27% ভোট পেত তারা, কিন্তু সবসময় বামপন্থীরা জিতে এসছে ওই সময়টুকুনি, কারণ কংগ্রেসও পাচ্ছে একই সময় 15 থেকে 20% ভোট। আজকে দেখুন তৃণমূল পাচ্ছে 40 থেকে 45% ভোট, আর উল্টো দিকে সিপিএম আর বিজেপি মিলিয়ে 60% ভোট আলাদা করছে। কিন্তু পাশাপাশি ভারতীয় গণতন্ত্রে আপনি এক্স্যাক্টলি বিরোধী ভোট যোগ করলে শাসকের থেকে বেশি হবে না, গণতন্ত্রের নিয়ম। না, আমি বলছি এই প্রবণতা কিন্তু খুব বিরল। আমি বলছি যে লেফটের শুরুর দিকে 50% প্লাস ভোট হতো, তারপরে কোথায় হয়েছে? এই 43-42-এই তো নির্ধারিত হয়। 34 বছরের বামফ্রন্ট সরকারের শাসনকালে কখনোই বামফ্রন্টের বাইরে থাকা ভোট 52% বাইরে ছিল না, আর যে 52% হাইয়েস্ট ছিল। আমি বলছি ধর্মীয় সব থেকে বেশি। আর সুমন, ধর্মীয় যেটা বললেন মেরুকরণ, তাতে কিন্তু আমার এক তৃণমূলের বন্ধুই কয়েকদিন আগে ঠাট্টা করে বলছিল, আমি জিজ্ঞেস করলাম বনগাঁতে যে ভোটের কেমন হবে, সেই তৃণমূলের নেতা আমাকে বললেন ভোট হবে 3টে মতে। আমি 3টে মা মাটি মানুষ, সে বললো না, বললো মতুয়া, মুসলমান, মুকুল, এই তিন ময়ে। আপাতত এইখানে আপনার যে তৃণমূলের বন্ধু আছে তার আমি শুনুন একটা জিনিস, পশ্চিমবঙ্গে এই মেরুকরণটা হবে না ওই বলে তো লাভ নেই, হয়েছে তো। না, আমরা ও করে না, বিজেপি যেটা বলছে, বিজেপি যে আমরা করছি না, বলছি আপনারা করতে চেষ্টা করছেন। বিজেপির যে ভোটটা বেড়েছে হিন্দুর একটা বিরাট সংখ্যক ভোট, কারণ আমি জানি এটা ভোট প্রত্যন্ত, এই ভোটটায় বিজেপির সেই ইয়েটা নেই, সংগঠন তৃণমূলের স্তরে নেই, এই ভোটটা এমনিই দিয়েছে এই ভোটটা। কিন্তু প্রশ্নটা হচ্ছে একটা জিনিস মনে রাখবেন, আপনারা মেরুকরণ করুন যা করুন, এখানে মনে রাখবেন 30% কিন্তু মুসলমান ভোট, বারবারই বলছি, কারণ আপনারা এই মেরুকরণটা দিয়ে পশ্চিমবঙ্গ হবে না, হবে কোনটা, মেরুকরণ করলে মুশকিল পড়বে। কোনটা পশ্চিমবঙ্গে আমরা তো করছি না। শুনুন না, এই যে ভোটটা পেয়েছে, না মেরুকরণের সুবিধা তো এই ভোটে মমতা, না মমতা বন্দ্যোপাধ্যায় হলে মেরুকরণের সুবিধা কে পাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেষ্টা করছেন করার, আমরা করছি না। না, কারণ ঘর অফসির এই যে গন্ডগোলগুলো পশ্চিমবঙ্গে চলবে না। বীরভূমে যে গন্ডগোলগুলো হয়েছে সারা
সারা ভারতে সবাই আমরা জানি, ও বলে লাভ নেই, এইটাকে বন্ধ করুন। বিজেপিকে যদি গণতান্ত্রিকভাবে ওই মেরুকরণ বাদ দিয়ে স্বাভাবিকভাবে গণতন্ত্রের উন্নয়নের পথ না করলে বিজেপি আপনি কি বলছেন যে মুসলমানদের মানে ইমাম ভাতা দিলে মুসলমানদের কাছে টানলে ভোটে থাকা যাবে, এটাই ঠিক আছে, এটাই মানছেন? না আমি একটা কথা, তাহলে না আমি একটা কথা বলি না, ওটা একটা কবির সুমন যদি মুসলমান হয় তাহলে সেটা ঠিক কাজ, আর কেউ যদি ফেরত আসে তাহলে সেটা ভুল কাজ। ঠিক আছে, মানে না 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 আপনার মানে সাচার কমিশন যখন তখন একটা জিনিস লক্ষ্য করতে হবে, এখানকার 14% সারা ভারতে 2006 যখন 14% মুসলমান, 1% সরকারি চাকরি, সামান্য সুবিধে অর্থ তো আপনারা কি করেছেন এখানে কিছু হয়নি? কথা বলুন না, এটাকে যদি আপনি কি এটা আমি আপনাকে সমর্থন করছি, আমি শুধু এইটা আপনাকে দেবনারায়ণ বাবু বলছি যে আপনার কি মনে হয় না যে এই রাজ্যের ক্ষেত্রে বিজেপির চ্যালেঞ্জটা অনেক বেশি হয়ে দাঁড়াচ্ছে? তার কারণ দেখুন, পারুইতে এই রাজনৈতিক সংঘর্ষে যারা প্রাণ দিলেন তারা সংখ্যালঘু, মানে আমি বলছি এ রাজ্যে এই সংখ্যালঘু এবং সংখ্যাগুরু মেরুকরণে বিজেপির লাভ হওয়া মুশকিল মনে হচ্ছে। নিশ্চয়ই, কারণ এক জায়গায় মানে আমি কে করতে এক জায়গায় দাঁড়িয়ে তারা যাচ্ছে কেন? আচ্ছা, কিন্তু আবার উল্টোটাও দেখুন, দেখুন মুসলিমরা এই রাজ্যে বিজেপির ঝান্ডা ধরছে, এটাও না না এটা খুব কম। শুনুন শুনুন, ভোটের সময় একটা জিনিস না কম হতে পারে, আমি বলছি ভারতবর্ষের একটা রাজ্য দেখান যেখানে রাজনৈতিক সংঘর্ষে মারা যাচ্ছে বিজেপি সমর্থক সংখ্যালঘু। সব জায়গায় আছে, সব জায়গায় আছে। ইসে আপনার ঝাড়খণ্ডে হচ্ছে যে একটা অংশ সংখ্যালঘু, ভারতবর্ষের অন্য কোন রাজ্যে সেটা বলুন না, ঝান্ডা ধরে সংখ্যালঘু মারা গেছে কোন রাজ্যে? না না না, এই কথা বলা যাবে না, এর কিন্তু নজির নেই, গ্রাম্য পলিটিক্স। ভারতবর্ষের অন্য কোন রাজ্যে প্রশ্ন করেছে সেটা বলুন না, ঝান্ডা ধরে সংখ্যালঘু মারা গেছে কোন রাজ্যে? না না না, এই কথা বলা যাবে না, এর কিন্তু নজির নেই, গ্রাম্য পলিটিক্স। বিজেপির অন্য গ্রামে নেই, না না অন্য স্টেটে নেই, বিজেপি ওইভাবে মেরু করে অন্য স্টেটে নেই। না না, প্রত্যেক জায়গায় আছে। কোথায় আছে বলুন না, কোথায় আছে বলুন না, যেটা বলেছে ঝাড়খণ্ডে কে মারা গেছে? না না, মারা একটা মারা কিন্তু বিজেপি ঝান্ডার জন্য মারা গেছে, বিজেপি ঝান্ডার জন্য না, ওগুলো গ্রাম্য। শুনুন, মানুষ আবার ওটা গ্রাম থেকে না, ঝাড়খণ্ডে গ্রাম নেই, মধ্যপ্রদেশে গ্রাম নেই, ওইভাবে পলিটিক্স, উত্তরপ্রদেশে গ্রাম নেই। না না, প্রত্যেকে কিন্তু না না থেকে আমরা এবার হ্যাঁ হ্যাঁ করে এবার একটা কৃষ্ণগঞ্জের আজকে যে নির্বাচন আমাদের সামনে এলো, কৃষ্ণগঞ্জের ফলাফলে একটা বিশ্লেষণ দেখে নেব। কৃষ্ণগঞ্জ আসনটি ধরে রাখতে সক্ষম হলো তৃণমূল। ত্রিমুখী লড়াইয়ে সিপিএমকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এলো বিজেপি। 9 মাসের ব্যবধানে কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রে 15% ভোট বাড়ল তাদের। 2011 বিধানসভা ভোটে কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রে মাত্র 3.09% ভোট পেয়েছিল বিজেপি। 2014 লোকসভা ভোটে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 14.55%। আর এবারের উপনির্বাচনে এক লাফে বিজেপির প্রাপ্ত ভোটের হার পৌঁছল 29.27%। জিততে না পারলেও ভোট শতাংশের এই চমকপ্রদ বৃদ্ধিতে উচ্ছ্বাস গোপন করেননি বিজেপি নেতৃত্ব। बीजेपी एक राइज पे है। विधानसभा कृष्णागंज और बनगांव में दोनों में बीजेपी का ग्राफ बहुत तेजी से बढ़ा है। मैं कहीं कृष्णगंज की बात करूं, 2011 में बीजेपी के पास 3% वोट था, तो मैं 26% ऊपर गया हूं, तो बहुत ज्यादा ग्राफ बढ़ा है। এদিকে জয় পেলেও পরিসংখ্যান অনুযায়ী 2014 লোকসভা নির্বাচনের নিরিখে ভোট কমেছে শাসক দলের। গত লোকসভা নির্বাচনের নিরিখে কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রে 49.03% ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূলের প্রাপ্ত ভোটের হার 47.81%। 2014 লোকসভা ভোটে 14.55% ভোট পেয়েছিল বিজেপি। এবার তা দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে 29.27%। রক্তক্ষরণ অব্যাহত সিপিএমের। গত লোকসভা নির্বাচনে কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রে 30.62% ভোট পেয়েছিল সিপিএম। এবার তাদের প্রাপ্ত ভোটের হার 18.84%। 3.39% থেকে কংগ্রেসের ভোট কমে দাঁড়িয়েছে 2.41%। 2014 লোকসভা নির্বাচনে মোদি হাওয়ায় কৃষ্ণগঞ্জে যে ভোট পেয়েছিল বিজেপি, এবার তার থেকেও বেশি ভোট পাওয়ায় আগামী দিনে বাড়তি অক্সিজেন নিয়ে ঝাঁপানোর চেষ্টা তারা করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। দীপক ঘোষ, সঞ্জয় মিত্র ও সমীরণ পাল, এবিপি আনন্দ। কৃষ্ণগঞ্জ বিধানসভা ক্ষেত্রের ফলাফল আপনাদের সামনে রাখলাম। পরের টেবিলে অরুণাভ ঘোষ এবং নরেন চট্টোপাধ্যায়। নরেন্দ্র, আপনার কাছে আসবো যে নিঃসন্দেহে আপনি বলবেন যে এই সাম্প্রদায়িক চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গ ফেস করেনি, যেটা আপনারা আপনাদের রাজনৈতিক প্রচার ইত্যাদিতেও বলছেন। বিজেপির পাশাপাশি যদি শুধু কৃষ্ণগঞ্জ ধরি, 2011-এ 3% বিধানসভায়, 14-এ সেটা হয়ে গেল 14.55%।
আর 8 মাস পরে লোকসভায় 29.27%, দ্বিগুণেরও বেশি। এই বৃদ্ধিটি তো মূলত আপনাদের ক্ষতি করে, আপনার ভোট ব্যাংক তো একটা ইরোশন হচ্ছে, সেটা যাচ্ছে বিজেপিতে। এটা ঘটনা যে এই দুটো নির্বাচনের ফলাফল বামপন্থীদের উদ্বেগ যথেষ্টই বাড়িয়েছে। উদ্বেগ খালি একটা ফলাফলের জন্য বাড়ায়নি, দুটো কেন্দ্রই কিন্তু সীমান্তবর্তী এলাকা। সীমান্তবর্তী এলাকায় যদি ধর্মীয় মৌলবাদীদের একটা প্রভাব থাকে, সেটা কিন্তু সীমান্তে সংশ্লিষ্ট জেলাগুলোর পক্ষে খুব স্বাস্থ্যদায়ক নয়। আপনি একটু আগে বলছিলেন ঠিকই যে আমার একটা অদ্ভুত সিমিলি মনে পড়লো, একটা জিনিস বলবো না, আমি আপনার কাছেই আসবো। এই সীমান্তবর্তী জেলা বললেন না, সীমান্তবর্তী জেলা, সীমান্তবর্তী রাজ্য, আমার মনে, আমি কালকেই পড়ছিলাম বলে আমার মনে আছে, পদ্মজা নাইডু তখন রাজ্যপাল, যখন অজয়বাবুর মন্ত্রিসভা গঠিত হচ্ছে, তখন সিপিএম আপনি জানেন সেই সরকারে যোগ দিল, তখন রাজ্যপাল সতর্ক করে দিয়েছিলেন অবামপন্থী নেতাদের, অসিপিএম নেতাদের, যে সিপিএমকে নিচ্ছ ঠিক করে রেখো। রাজ্যপাল নিজে বলছেন কিন্তু যে সীমান্তবর্তী জেলা আছে, সীমান্তবর্তী এলাকা আছে, এই বামপন্থীরা আসবে, এটা বেশি বিপজ্জনক হবে না তো, ওদের কিন্তু সামলে রেখো। আমি কালকেই বরুণ সেনগুপ্তর এটার মধ্যে তফাৎ আছে। তখন সীমান্তবর্তী জেলা বলতে যে জেলাগুলো, সেখানে পূর্ববঙ্গের উদ্বাস্তুরা এসে বসেছিল। উদ্বাস্তু আন্দোলনে বামপন্থীদের একটা বিশেষ ভূমিকা ছিল তাদের লড়াই সংগ্রামে। কিন্তু এখনকার পরিস্থিতিটা, এই যে একটু আগে বললেন স্বরূপনগর, যেখানে মাইনরিটি ভোট 26 থেকে সামথিং হবে টোটাল বনগাঁ পার্লামেন্টে, তার একটা মেজর অংশই স্বরূপনগরে। স্বরূপনগরে একটা মাইনরিটি ভোট শিফট করে গেল, আবার সিমিলারলি হিন্দু ভোট একটা কনসিডার হওয়ার চেষ্টা করল। তো এই যে মোটিভটা, কারণ এটার পেছনে হিন্দু ভোট এই প্রবণতা আপনি দেখেছেন 3%, আপনি তুমি যেটা বলে তার থেকে বলছি যে 3% শিফট করে গেছে। তাহলে এই যে প্রবণতাটা একটা সীমান্তবর্তী জেলায়, এই প্রবণতা খুব একটা হেলদি নয়, আনহেলদি প্রবণতা। দ্বিতীয় জিনিস হচ্ছে এটার পেছনে, এটা যদি বলে এইখানে শেষ করে দিই, তাহলে একটা না বলা কথা থেকে যাবে, সেটা এই যে এর পেছনে যে বামপন্থীদের দুর্বলতা কারণ নয় তা নয়, বামপন্থীদের দুর্বলতা আছে। আজকে মাতুয়া সমাজের এত কথা আমরা শুনতে পাই, আমি প্র্যাকটিক্যালি বলছি, 80-র দশকে চিত্ত বোসের ভোট করেছি আমরা, সুব্রত বোসের ভোট করেছি আমরা। কোনোদিন আমরা মাতুয়া বাড়িতে নিয়ে গিয়ে চিত্ত বোসকে মাথা ঠোকাতে হয়নি, কোনোদিন এই প্রশ্ন আমরা আমাদের ফেস করেছি, আমি জানতাম না। এই যে প্রভাবের কথা বলছেন, আমি এখন 90 সালে 2000 সালে শুনছি সব কথা। এর কারণ বামপন্থীরাও এর মধ্যে জড়িয়ে গেছে। যখন বামপন্থীরা জমির লড়াই থেকে সরে এসছে, যখন বামপন্থীরা ওয়ার্কিং ক্লাসের লড়াই থেকে সরে এসছে, বামপন্থীরা তখন ওই মাতুয়া মায়ের কাছে, ধরুন 5 বছর বা 7 বছর আগের একটা ফুটেজ আমি দেখছিলাম যে আমি বলি বড় মাকে মাঝে রেখে এক পাশে গৌতম দেব, এক পাশে মুকুল রায়, ফরওয়ার্ড ব্লকের ওখানে জিতেছিল সুব্রত বোস। সুব্রত বোসের ইলেকশনটা আমি কন্ডাক্ট করেছিলাম, মানে আমি ছিলাম ওখানে। আমি তখনও ফিল করিনি, আমি কিন্তু এটা ফিল করিনি, চিত্ত বোসের ইলেকশন তো কখনো ফিল করিনি। তাই বলে কি চিত্ত বোসের সঙ্গে মাতুয়া সমাজের মানুষরা ছিল না? আমার বক্তব্য হচ্ছে যে দুর্বলতা কোথায়, এই দুটো জায়গায় বর্ডার এলাকা। সবচেয়ে বামপন্থীদের আজকের দিনে সবচেয়ে সেটব্যাক হচ্ছে যে সবচেয়ে গরিব মানুষ, তফসিলি জাতি উপজাতির মানুষের বাস সবচেয়ে বেশি হচ্ছে বনগাঁ পার্লামেন্ট সিটে। সেইখানে যে গরিব মানুষের থেকে বামপন্থীরা চলে এসছে। খালি ভোট কত পার্সেন্টেজ ভাঙলো কমলো এর থেকে বড় কথা যে গরিব মানুষ থেকে বামপন্থীরা বিচ্ছিন্ন হচ্ছে, এটা আমাদের কাছে তাদেরও একটা সম্প্রদায়, একটা গোষ্ঠীর ওপর ভাগ করে সেই পলিটিক্সে ঢুকে যাচ্ছে। এইটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার এবং দুর্ভাগ্যের বিষয়। আমাদের এই জায়গা থেকে শিক্ষা নিতে হবে যে গরিব মানুষের কাছে আমাদের কিভাবে পৌঁছতে হবে, এবং ধর্মের ভিত্তিতে নয়, কোনো একটা গোষ্ঠীর ধর্মের গোষ্ঠীর ভিত্তিতে নয়। আমরা যে লড়াইয়ে বামপন্থীরা বিশ্বাস করতাম, জমির লড়াই, পরবর্তীকালে জমির পরবর্তী কি লড়াইয়ের পথ পদ্ধতি তৈরি করা যায়, ওয়ার্কিং ক্লাসের লড়াই, সেই লড়াইয়ে থাকতে হবে। নইলে কিন্তু ধর্ম আমাদের বাঁচাতেও পারবে না, ধর্ম একটা আরো সংকট তৈরি করবে। পশ্চিমবঙ্গে ধর্ম একটা সংকট তৈরি করবে, একদল মুসলিম মৌলবাদীদের প্রশ্রয় দেবে, একদল হিন্দু মৌলবাদীদের প্রশ্রয় দেবে। এটা খুব মারাত্মক হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। যেমনি পশ্চিমবঙ্গে বেকারত্ব, দারিদ্রতা বাড়ছে, কলকারখানা হচ্ছে না, চরম একটা অরাজকতা চলছে, তেমনি আরেকটা অরাজকতা আসবে ধর্মীয় মৌলবাদের মধ্যে। ফাইন, অরাজকতা এইটা বারবার বিরোধী প্রচারে উঠে এসছে। এক হচ্ছে অনবদ্য তার কোনো প্রতিফলন ভোটে আছে কিনা, দুই হচ্ছে আপনার নিজের দল কংগ্রেস তো ইররিলেভেন্ট ছিলই এই এলাকায়, আরো কমে গেল 3.7, ঠিক আছে, নাথিং। আরো সত্যি কথা বললে ইউ বিকাম আনপপুলার। কেন মোদিকে হারাতে পারে কেজরিওয়ালি, মোদিও কালকে বলেছে মোদিজি
যে কি হচ্ছে, ইলেকট্রিসিটি যে স্টেট তৈরি করে না তারা বলছে সস্তায় দেবো। নাও হি হ্যাজ রিয়েলাইজড যে ভাই একটা লিমিট আছে সব কিছু বলার। তা কেজরিওয়াল বেটার মিথ্যা কথা বলেছে, জিতে গেছে। তো এখানে আমাদের কোনো আপত্তি নেই, আই এম নট কনসার্ন। যেটা কনসার্ন হলো এত লোকের ভোট এক কথায় নস্যাৎ করে দেবেন দিল্লিতে। আমি দিল্লির কথা বলছি। কিসের দিল্লি? কেজরিওয়াল, হ্যাঁ আমি বলছি তো এরপর থেকে গালাগালটা শুরু হবে, যেটা মমতা ব্যানার্জি খাচ্ছে 3 বছর যে খাচ্ছে। এবং দিল্লির জলটা আসে সোনা লেক থেকে। যাই হোক, সেটা কোথা থেকে টাকা আসবে কেউ জানে না, বলে তো দিলাম জলটা সেটা পরে। না না, টাকা মানে জলের টাকাটা কোথা থেকে আসবে। যেটা খারাপ হচ্ছে মারাত্মক, আমি মিডল ক্লাসের মধ্যেও দেখছি আমরা ব্যাপারটা ধর্মীয় মেরুকরণ প্রায় হয়ে গেছে পশ্চিমবঙ্গে। মানে মুসলমান মানে আল্লাহ খাতরামে গরিব মুসলমানের কাছে, আর হিন্দুদের কাছে হলে এদের বড় মাথায় তুলে দিয়েছ, মুসলমানরা বড় মাথায় উঠে গেছে। হাইকোর্টের মতো জায়গায় যেখানে এডুকেটেড লোক, এখানে কিন্তু ফিলিং টাচ এবং হিন্দুস যে ভাই মুসলমানরা বড় বেশি বাড়ছে, মুসলমানদের তুলেছ, এই জায়গাটা মারাত্মক। আর যেটা সেকেন্ড মারাত্মক হলো আরেক ব্যাপার, যে অশিক্ষিত ধর্মীয় রাজনীতিটা আমাদের মধ্যে ঢুকে গেছে। যেটা বললো গৌতম দেব, হরিপদ, তোমার হরিপদকে দিয়ে শুরু, কান্তি বিশ্বাস দিয়ে শুরু, সেটা কিন্তু এখন রন্ধে রন্ধে ঢুকে গেছে। নো রিজনিং ইজ রিকোয়ার্ড। চার্চিল বলতেন না, দ্য বেস্ট আর্গুমেন্ট এগেইনস্ট মানে ডেমোক্রেসি ইজ আ 5 minutes কনভারসেশন উইথ দি মানে অ্যাভারেজ ভোটার্স। আমরা কিন্তু সেই জায়গাটা পৌঁছে গেছি। তুমি আজকে অর্থনীতির কথা বুঝবে না লোকে, তুমি একে অ্যালার্ট করতে যাও বুঝবে না। মানুষ মনে হচ্ছে পিপুল আর লেড বাই প্যাশনস নট বাই রিজনস। মুসলমানদেরকে মারতে পারবে বলে কিছু 3% ভোট চলে গেল, গেছে তো 3% নট আ ম্যাটার অফ জোক। 3% মানে প্রায় 1 লক্ষের জয় পরাজয় নির্ধারিত। হ্যাঁ, আর মুসলিমরা ভাবছে যে আমাদেরকে আটকাবে, বাঁচাবে কে, সুতরাং তৃণমূলে চলে সেই একটা ইনসিকিউরিটির জায়গা তৈরি হয়েছে, একদম ইনসিকিউরিটি। এবং মমতা ব্যানার্জি সেটা খুব ভালোভাবে প্লে করছে। আমি তৃণমূলের ছেলেদের সঙ্গে কথা বলেছি, সেটা একটা পিকুলিয়ার জিনিস দেখলাম। ওই যে আমাদের তো 27% ভোট ইনট্যাক্ট আছে মুসলিম, আর 5% 4% ভোট অ্যাড করতে পারলে উই আর কামিং ব্যাক টু পাওয়ার 2016 ইন টার্মস অফ কি অ্যাচিভমেন্ট, হ্যান ত্যান এসব কোনো ব্যাপার না। এই জায়গাটা মারাত্মক ব্যাপার হয়ে গেছে। মানে যে অ্যাচিভমেন্টের কথা বলবেন না, জনগণ দেখছে কি অ্যাচিভমেন্ট গ্রামে হয়েছে। ওরা 10 বছর না না, এখানে বসে এখানে যত বেশি বলবেন ততই দুর্দর্শ। না না না, এখানে বসে আপনি বলুন, কিন্তু গ্রামে যে অ্যাচিভমেন্ট হয়েছে অসাধারণ, অসাধারণ। সেটা আপনি এখন বলে মানুষ সব ক্ষীর দুধ খাচ্ছে। না না, ক্ষীর দুধ না, একটা লোকের কনস্ট্যান্টের মধ্যে থেকে 10 বছরে যা করেছে মানে আমি এইটা বলে যাচ্ছে নাকি, এটা বলা যায় দুর্দর্শ। দুর্দর্শ না, সেটা আপনি এখন বলুন। শুনুন, মানুষ আপনার মুকুল হওয়ার আগে আম হয়ে যাচ্ছে নাকি, বেশি বলছেন না না, ঠিকই বলে যাই। ঠিকই বলেছেন, যারা নিরামিষ ছিল তারাও এখন মাংস খাওয়া শুরু করেছে মমতা ব্যানার্জি আসার পর। মমতা ব্যানার্জি বলতেন যে আমি আসার পর ঘরে ঘরে মাংস ভাত হবে, তা একজন উঠে বললেন যে আমি মাংস ভাত খাই না, মাংস খাই না, নিরামিষ আছে। দুর্দর্শ বললাম তো, দুর্দর্শ বললে কাজ হবে না, দুর্দর্শ যত বলবেন কংগ্রেস একেবারে না না, কি আশ্চর্য। আপনার শুনুন, মদন মিত্র বলেছিল, একজন বিচারপতি যখন রায় দিলেন সঞ্জীব ব্যানার্জি সম্বন্ধে, বললেন উনি ভোটে দাঁড়িয়ে রায়টা দিক না, মানে ভোটে দাঁড়ালে গজেন্দ্র কৎকার হয়ে যাবে। মানে অসাধারণ এসব যুক্তি তো তৃণমূলের অশিক্ষিত তৃণমূলের যুক্তি চলে। হ্যাঁ, আপনি একটা বাসে মশাই বুক বাজিয়ে বলবেন আপনি তৃণমূল করেন, তাহলে বুঝবে আমরা মেডেল দেবো। ওই দলে পড়ে সবাই বলে তৃণমূল করছি, আগে যেটা সিপিএম ছিল দলে বলে সবাই সিপিএম করছে, বাসে দামে বলতো না আমি সিপিএম করি, কিছু মনে করো না এই লাস্টের ফেজে। আর তৃণমূলের এখন কিন্তু তাই হয়েছে, দলে পড়ে বিরাট শক্ত, কিন্তু ইন্ডিভিজুয়াল আপনি পরের টেবিলে যাব আমার সহকর্মী দেবজ্যোতি এবং বিশ্বনাথ বাবুর কাছে। তার আগে আপনাদের দেখাবো যে একদিকে বাম ভোট, অন্যদিকে কংগ্রেসের ভোট। নিঃসন্দেহে বিজেপির উত্থান যদি হয়, সেটা মূল থাবা বসিয়েছে এই দুটি ভোট ব্যাংকে। তৃণমূল অন্তত সংখ্যা শ্যাফলিং হতেই পারে ভোটারদের মধ্যে, কিন্তু অন্তত সংখ্যার বিচারে তাদের ভোট ব্যাংক অটুট রাখতে পেরেছে। দেখুন,
সময় বদলালেও বদলালো না সিপিএম এর ভোট ভাগ্য। একের পর এক নির্বাচন পেরিয়ে বনগাঁ এবং কৃষ্ণগঞ্জের উপনির্বাচনে অব্যাহত সিপিএম এর রক্তক্ষরণ। দুটির কোনোটিতে জয় তো মেলেইনি, উল্টে কৃষ্ণগঞ্জ বিধানসভা উপনির্বাচনে দ্বিতীয় স্থানটুকুও ধরে রাখতে পারেনি এ রাজ্যের প্রাক্তন শাসক দল। নেমে এসেছে ৩ নম্বরে। ধস নেমেছে ভোট ব্যাংকেও। 2011 বিধানসভা ভোটে কৃষ্ণগঞ্জ কেন্দ্রে সিপিএম প্রার্থী পেয়েছিলেন 40.86% ভোট। 2014 লোকসভা নির্বাচনের নিরিখে এই কেন্দ্রে সিপিএম এর ভোটের পরিমাণ কমে দাঁড়ায় 30.62%। 2015 উপনির্বাচনে এক ধাক্কায় তা নেমে হলো 18.84%। তবে লাগোয়া জেলা নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃতীয় স্থানে নেমে গেলেও উত্তর 24 পরগনার বনগাঁয় কোনো রকমের দ্বিতীয় স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে সিপিএম। রাজনৈতিক মহলের মতে গৌতম দেবের নেতৃত্বে জেলা সিপিএম হারানো জমি ফিরে পাওয়ার যে মরিয়া চেষ্টা করছে তারই সামান্য হলেও প্রতিফলন লক্ষ্য করা গেল ফলাফলে। সংগঠনকে কিছুটা চাঙ্গা করে দলীয় ভোট ব্যাংকের পুরোটাই বিজেপির দিকে যাওয়া আটকাতে সক্ষম হলেন গৌতম, যা পারেনি নদিয়া জেলা সিপিএম নেতৃত্ব। যদিও 2014 নিরিখে বনগাঁতেও ভোট কমেছে সিপিএম এর। 2014 লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তারা পেয়েছিল 31.76% ভোট। 9 মাসের মধ্যে তা নেমে গেল 26.30%। একদিকে সিপিএম যখন ঢুকছে রক্তক্ষরণে, তখন উপনির্বাচনের ফলের নিরিখে রাজ্যে কার্যত সাইনবোর্ডে পরিণত হওয়ার পথে কংগ্রেস। 2011 বিধানসভা ভোটে কৃষ্ণগঞ্জ কেন্দ্রে কংগ্রেস এবং তৃণমূল জোটের প্রার্থী পেয়েছিলেন 52.17% ভোট, কিন্তু ছবিটা বদলে যায় জোট ভাঙতেই। 2014 লোকসভা নির্বাচনে একা লড়ে কংগ্রেস যা ফল করে তার নিরিখে কৃষ্ণগঞ্জে তাদের ভোটের পরিমাণ কমে দাঁড়ায় 3.39%। 2015 উপনির্বাচনে যা কমে দাঁড়ালো 2.41%। একইভাবে কংগ্রেসের ভোট কমেছে বনগাঁতেও। 2014 লোকসভা ভোটে এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন 3.44% ভোট, এবার যা কমে দাঁড়িয়েছে 2.34%। আর কবে ঘুরে দাঁড়াবে দল? প্রশ্ন দুই বিরোধী দলের অন্দরেই। অর্ণব মুখোপাধ্যায় ও সমীরণ পাল, এবিপি আনন্দ। বিশদবাবু, নিঃসন্দেহে ফল প্রকাশের পর সন্ত্রাসের অভিযোগ শোনা যাচ্ছে, কিন্তু আমার মনে হয় এটাকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে, যদি সন্ত্রাসের অভিযোগ সেই দিন শোনা যেত, রিপোলের দাবি করতেন প্রধান বিরোধী দলের নেতারা, তারা কেউ করেননি। সুতরাং ভোট শান্তিপূর্ণ হয়েছে, এটা ধরে যদি আপনাকে এই দুটো কেন্দ্রের বিশ্লেষণ করতে বলি। দেখুন, একটা কথা আমি খুব পরিষ্কার বলছি, আমি হয়তো রাজ্যে প্রথম যে লোকসভা নির্বাচন আগেই বলেছিলাম যে রাজ্যের বিজেপির যে অবস্থানটা, সেটা আমি কিন্তু অল ইন্ডিয়া কনটেক্সটে কখনোই বলিনি, আপনার মনে থাকতে পারে। আমি বলেছি রাজ্য রাজনীতির প্রেক্ষিতে বিজেপির এই উত্থানটাকে বুঝতে হবে, কারণ 2008 থেকে বামেদের রক্তক্ষরণ চলছে। প্রতিটি নির্বাচনে বামেদের ভোটের পার্সেন্টেজ কমছে, মানে ইমিডিয়েটলি 34 বছর শাসনের পরে মানুষ বামেদেরকে নিতে চাইছে না। অ্যাট দি সেম টাইম শাসক দল তৃণমূলের বাইরে 61% মানুষ রয়েছেন। তাহলে এই বিপুল পরিমাণে মানুষ একটা অল্টারনেটিভ ভ্যাকুয়াম তৈরি হচ্ছে, ভ্যাকুয়াম, পাওয়ার ভ্যাকুয়াম। সেই পাওয়ার ভ্যাকুয়ামের জায়গা থেকেই কিন্তু বিজেপির এই ভোটের পার্সেন্টেজ বৃদ্ধি। আমরা যদি সাধারণভাবে সব চার্ট মানে আপনি দেখিয়ে দিয়েছেন, আমি শুধু একটা বলবো যে লোকসভা নির্বাচনের পরেও বিজেপির যে ভোটটা বাড়ছে, সেটা ডেফিনেটলি মূলত বামেদের ভোটটাকে কেটে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই রিঅ্যালাইনমেন্টগুলো কীভাবে হচ্ছে সেটা বলা কঠিন। আমি একটা শুধু বলছি আপনাকে যে আমরা বসিরহাট দক্ষিণ থেকে শুরু করে আমাদের চৌরঙ্গি এবং আজকে যদি আমরা বনগাঁ ভোটের ট্যাকটিস ভোটটা দেখি, প্যাটার্নটা দেখি, তাহলে দেখবো যে মাইনরিটি ভোটটা কিন্তু যাচ্ছে মানে তৃণমূলের দিকে, মানে বামেদের পাওয়া ভোটটা যাচ্ছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে ভোটটা হারাচ্ছে সেই ভোটটা পূরণ করে দিচ্ছে মাইনরিটি কমিউনিটির ভোট গিয়ে। মানে আপনি বলতে পারেন না তৃণমূল তার পুরনো ভোটটা ঠিক, ফলে এই এর মধ্য দিয়ে তৃণমূল নিজের ভোটটা ধরে রাখছে, কিন্তু একটা অ্যালাইনমেন্ট কিন্তু ভোটে হচ্ছে। আপনাকে কিন্তু একটা উদাহরণ দিই, আপনি এই কথাটা বলে খুব দাবি কথা বলেছেন, আমি আপনাকে জাস্ট একটা উদাহরণ দিই। সুমন প্রথমেই প্রোগ্রাম শুরু করেছে যে তৃণমূলের জয় জয় জয়, দুর্দান্ত জয়, খুব সঠিক কথা বলেছে। বনগাঁতে দেবনাথবাবু আপনি একটু শুনুন, বনগাঁতে এত ভালো রেজাল্ট করেছে তো তৃণমূল, কিন্তু বনগাঁয় এই রমনামার বাজারেও কল্যাণীতে দেখা যাচ্ছে 42% ভোট পেয়েছে, মানে 10% কল্যাণীতে কিন্তু ভোট কমেছে। 52% ভোট পেয়েছিল 8 মাস আগে, এটা হয়েছে 42%। এখানে শেষের কথা ছিল না, ঠিক ধরেছে, ঠিক ধরেছে। অভিষেক শিবিরের বক্তব্য যে একেবারে পরিষ্কার ভাবে এই 10% কমার পেছনে মুকুল রায়ের অসহযোগিতা এবং তার পুত্রের অসহযোগিতা। এছাড়া তোমার এই যুক্তি ছাড়া অন্য কোনো যুক্তি কাজই করবে না, কারণ কল্যাণীতে যে বিজেপি তৃণমূলের 10% ভোট কমলো 8 মাসে, আপনাদেরও কাজে দেবে জয়প্রকাশ বাবু,
ঠিক 10% ভোট বেড়েছে হচ্ছে বিজেপির। দেবজ্যোতি বিজেপি ঠিক দেখা যাচ্ছে বিজেপি 8 মাস আগে পেয়েছিল কল্যাণীতে 15% ভোট, সেটা স্টেট হয়ে গেল এবার 25%, সেটা স্টেট 25, আর ওইদিকে তৃণমূল ছিল 52%, নেমে গেল 42%। আমি একবার দেবনাথ বাবু মুকুল ফ্যাক্টর মানবেন কল্যাণীতে? তৃণমূলেরই অভিযোগ, তৃণমূলের না অফিশিয়াল লবির অভিযোগ। না ওভাবে তো আমি ওইভাবে মানতে রাজি না, কিন্তু প্রশ্নটা হচ্ছে কি 10% ভোট কম না আমি দেখতে হবে ওখানে সংখ্যালঘু, এই যে কথাটাগুলো বলছেন সংখ্যালঘু স্বরূপ ওখানে নেই। প্রশ্ন হচ্ছে কি সংখ্যালঘু ফ্যাক্টর কিন্তু কল্যাণী এটা অন্য ফ্যাক্টর, হিন্দুত্ব ফ্যাক্টরও একটা আছে। হিন্দুত্ব ফ্যাক্টরকে একেবারে অস্বীকার করা ফ্যাক্টর নেই সুমন। না এই ফ্যাক্টরকে অস্বীকার করা যায় না। একটা ঘটনা না আপনি বলবেন, আপনি বলবেন আপনাকে বলতে হবে বেশি কত ভোটে একটা বেশি বুথে যদি 800 পোল হয়ে থাকে এক একটা বুথে, দেখা গেছে বিরোধীরা পেয়েছে 2 ভোট 3 ভোট, মনে রাখতে হবে সেটা। না কিছু এবার ভোটটা হয়েছে, গতবার বাবু ভোট করতে পারেনি, গতবার ভোট করতে দেয়নি সেটা বলুন তো। স্বরূপনগরের কথা এই মাত্র বিশ্বনাথ বাবু বলছিলেন যে মুসলিম ভোট সংঘবদ্ধ হয়েছে স্বরূপনগরে, এই রকম শোনা যাচ্ছে। তার কারণ 2014-তে যখন 36.96% পেয়েছিল তৃণমূল, সেটা প্রায় 7% বেড়ে 43.78%-এ দাঁড়িয়েছে। স্বরূপনগরের ছবিটা দেখাবো আপনাদের। 2014 লোকসভা নির্বাচনের নিরিখে বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে মাত্র একটিতেই এগিয়েছিল সিপিএম, স্বরূপনগর। 2015-র বনগাঁ উপনির্বাচনে সেটিও হাতছাড়া হলো তাদের, এগিয়ে গেল তৃণমূল। সংখ্যালঘু ভোট ব্যাংক পুরোপুরিভাবে তৃণমূলের দিকে চলে যাওয়াতেই এই ফল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের ভোটারদের প্রায় 25% সংখ্যালঘু সম্প্রদায়ের। 2014 লোকসভা নির্বাচনের তুলনায় এবার এখানে তৃণমূলের ভোট বেড়েছে। 2014-এ 36.96% ভোট পেয়েছিল তারা, কিন্তু এবার তৃণমূলের ভোট প্রায় 7% বেড়ে হলো 43.58%। 2014 লোকসভা নির্বাচনের নিরিখে স্বরূপনগরে এবার সিপিএমের ভোট কমল। 2014-এ 38.99% ভোট পেয়েছিল তারা, কিন্তু এবার তা প্রায় 9% কমে দাঁড়ালো 29.27%-এ। ফলাফল বিশ্লেষণ করে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, 9 মাস আগে লোকসভা নির্বাচনে স্বরূপনগরের সংখ্যালঘুদের বড় অংশই সিপিএমের পাশে দাঁড়ানোয় তারা এগিয়েছিল, কিন্তু এবার বিজেপির উত্থানের প্রেক্ষাপটে সেই সংখ্যালঘু ভোটাররাই তৃণমূলের দিকে চলে যাওয়ায় ভোট বাড়ল শাসকের, সমস্যা বাড়ল বামেদের। 2014 লোকসভা নির্বাচনের নিরিখে চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল কংগ্রেস। এই কেন্দ্রে ভোটারদের একটা বড় অংশ সংখ্যালঘু সম্প্রদায়ের, তারা ঢেলে ভোট দেওয়াতেই লোকসভায় কংগ্রেস এগিয়েছিল এই কেন্দ্রে, কিন্তু বিজেপি ফ্যাক্টরের দরুন চৌরঙ্গী উপনির্বাচনে সেই সংখ্যালঘু ভোটাররাই তৃণমূলের দিকে চলে গিয়েছিল। স্বরূপনগরে কার্যত সেই ছবিই দেখা গেল বলে মনে করছেন পর্যবেক্ষকরা। আশাবুল হোসেন, এবিপি আনন্দ। বিশ্বনাথবাবু, নিঃসন্দেহে বিরোধী ভোট ভাগ হওয়া একটা ফ্যাক্টর, কিন্তু এই ফ্যাক্টর তো গোটা ভারতবর্ষের সমস্ত নির্বাচনে প্রায় সব আসনে এই একই। হ্যাঁ, বছরের পর বছর বা বামফ্রন্ট দশকের পর দশক আপনি আবার সদার্থক রাজনীতি যখন বলবেন যে কংগ্রেস তৃণমূল কংগ্রেস যখন ঐক্যবদ্ধ হলো, তার সাথে বিরোধী বিভিন্ন যে প্লিন্টার গ্রুপগুলো ছিল তারা যখন ঐক্যবদ্ধ হলো সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের প্রেক্ষিতে, তারা কিন্তু বামেদের বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছিল। তার মানে কোনো একটা জায়গায় আপনার 100টা বিরোধী ভোটের মধ্যে কোনো একটি দল সর্বোচ্চ কতটা ভোট পাচ্ছে, এই যেটাকে আমরা ইন্ডেক্স অফ অপোজিশন ইউনিটি বলি, বিরোধী ভোটের ঐক্যের সূচক, সেটা কিন্তু পশ্চিমবাংলাতে এই মুহূর্তে খুবই লো। মানে এটা আপনি যদি অঙ্ক কষেন তাহলে আপনি 38-এর মতন পাচ্ছেন। যে কোনো রাজ্য সরকারের অভিজ্ঞতা আপনি নিন, মানে যারা ক্ষমতায় এসছেন, সেখানে বিরোধী ভোটের ঐক্যের সূচক অন্তত পক্ষে 65-র উপরে। কিন্তু বিরোধী ভোটের একটা জায়গায় ভোটারের একটা তো নানা প্রবণতা এই নির্বাচনগুলোর মধ্যে বিরোধী ঐক্য আমাদের দেশে এবং আমাদের রাজ্যেও দেখা যাচ্ছে, যেটা হচ্ছে ধরুন একজন মানুষ এক্স কে হারাতে চায়, সেই এক্স বিরোধী ভোটাররা তারা বিরোধীদের মধ্যে সবথেকে শক্তিশালী প্রার্থীকে বেছে নিয়ে তাকে ভোট দিলে তো বারবার দেখা গেছে দিতে হয়। আমি আপনাকে বলি সেটা হলো না যে বিরোধী যে শিবিরে এই মুহূর্তে যারা আছেন তারা প্রত্যেকেই তৃণমূলের অপসারণ চান, মানে তারা অপোজ করছেন, তাহলে অল্টারনেটিভ প্ল্যাটফর্ম তারা দিতে পারছেন কিনা।
মানে খুব ইম্পর্টেন্ট। কেন ভোটাররা বেছে নিল সবথেকে শক্তিশালী? না নিশ্চয়ই ভোটাররা মনে করছেন আপনাকে বলছি যে অন্য রাজ্যগুলোতে যেগুলো হয়, অন্য রাজ্যগুলোতে অ্যালাইনমেন্ট হয়, যে খ্রিস্টগঞ্জ যে বাছাটা কোনো অসুবিধা হয়নি, সেই জন্য তুই বলতে পারছো 14% থেকে 29% গেছে। কিন্তু এই বাছার ক্ষেত্রে মুশকিল হয়ে গেছে বনগায় বিরোধী ভোট। তুমি দেখো আড়াআড়ি ভাগ হয়েছে, বেড়েছে বিজেপি 25%, 26% হচ্ছে সিপিএম। মানে এটা কেরকম হয় যে আমি দেখেছিলাম উত্তরপ্রদেশে বিজেপিকে মুসলমানরা হারাবে, কাকে ভোট দেবে? সাপাকে ভোট দেবে না বাসপাকে ভোট দেবে, খুঁজে দিত। যেখানে সাপার মধ্যে বাসপা জরুরি, বাসপাকে দিত, যেখানে সাপা সেখানে শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু আমাদের বহু সীমান্তবর্তী এলাকায় এই রাজ্যেও একাধিক কেন্দ্রে ধর্মের ভিত্তিতে এইরকম হয়েছে। বসিরহাট দক্ষিণ উত্তরবঙ্গ বহুবার যে আলোচনাটা সন্ধ্যার থেকে হচ্ছে, সেই আলোচনাটার প্রেক্ষিতে আমি বলছি যে আমরা সব মাইনরিটি ভোট আমরা লক্ষ্য করছি যে তৃণমূলের দিকে আসছে বিজেপির উত্থানের সাথে সাথে। তার মানে তৃণমূল মাইনরিটি ভোটটা কনসলিডেট করছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্য রাজ্যগুলোতে মাইনরিটি ভোট যখন কনসলিডেট করে, বিজেপি মেজরিটি ভোট, আমার রাজ্যে কিন্তু মেজরিটি ভোট বলছেন, আমার রাজ্যে মেজরিটি ভোট কিন্তু তাহলে বিজেপি তো মেজরিটি ভোট নিচ্ছে। না না না, তাহলে এই পুরোটা শুনলাম না, এত তাড়াতাড়ি মেজরিটি ভোটটা তো তৃণমূল শুনুন না নিচ্ছে ওইটার জন্য। আপনি পুরোটা শুনলেন না, উনি বলছেন যে সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকে সংঘবদ্ধ হচ্ছে, কিন্তু সংখ্যাগুরু ভোটটা স্প্লিট হয়ে যাচ্ছে। সংখ্যাগুরু 70% ভোট স্প্লিট হয়, সেখানে যদি 10% অভিজ্ঞতাগুলো আসুন না 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 ওইটাবে না। শুনো, সংখ্যাগুরু ভাগ করলে 73টা আসন উত্তরপ্রদেশে পেয়েছিল, কিসের ভিত্তিতে পেয়েছিল? মেজরিটি ভোট মানে হিন্দু ভোট, ওই হিন্দু ভোটটা কনসলিডেট করতে পেরেছিল বিজেপি, তাই উত্তরপ্রদেশে এত বড় রেজাল্ট করতে পেরেছিল। ওই সব বললে হবে না, গুজরাট যে কোনো রাজ্যে হিন্দু ভোটের কনসলিডেশন হয়, আমাদের কাছে হিন্দু ভোট কিন্তু স্প্লিট, মানে হিন্দুরা পরিচয় সত্তায় রাখা এখনো সেটা কিন্তু মাইনরিটি ভোটের পরিচয় সত্তা রাজনীতি প্রকট না 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 ভোট ব্যাংক হিসেবে আপনারা ইউজ করেন, মেজরিটিকে ভোট ব্যাংক হিসেবে ইউজ করেন, মাইনরিটিকে করেন, আপনারা করছেন, আমরা করছি না। আপনাদের জন্যই মাইনরিটি যাচ্ছে। কিন্তু আমরা দেখলাম মতুয়াবাড়ি পরিবারের যে কলহ এবং মতুয়াবাড়ি ভাঙনের মধ্য দিয়ে যে ক্যান্ডিডেটকে দাঁড় করানো হলো, তার ফলে বিজেপির আভ্যন্তরীণ সমস্যা যেমন একটা তৈরি হলো, পাশাপাশি রাজনৈতিক ইস্যুগুলো বিজেপি তুলে ধরতে পারলো না। অর্থাৎ এই এন্টার নির্বাচনে মতুয়া পরিবারকে কেন্দ্র করে হলো, রাজনৈতিক ইস্যুগুলো কিন্তু কার্পেটের তলেই থেকে গেল। ফাইন। জয়প্রকাশ দা, প্রার্থী ফ্যাক্টর, যে প্রার্থীকে বনগাঁয় আপনারা দাঁড় করিয়েছিলেন সুব্রত ঠাকুর, সেই ফ্যাক্টর আপনাদের বিরুদ্ধে গেছে, নেগেটিভ কাজ করেছে। দেখুন, একটা তো প্রশ্ন উঠছেই যে বিজেপি এ পার্টি উইথ ডিফারেন্স, সেখানটাতে তারা আসলো, এসে প্রার্থী হলো, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে, অস্বীকার্য এবং বনগাঁতেও উঠেছে, বিভিন্ন জায়গায় উঠেছে। ঘটনাটা যেটা এতে এমন কিছু হয়নি, আমি আবার ফেরত আসছি, এমন কিছু হয়নি, যা আছে ঠিক আছে, প্রার্থীতে এমন কিছু আগের দিন অবধি রাজ্যের মন্ত্রী ছিলেন, সকালে ইস্তফা দিয়ে বিকেলে বিজেপিতে জয়েন করলেন, কোথাও একটা নৈতিকতার প্রশ্ন, মানে আমি বলছি যে এই হঠাৎ রিয়েলাইজেশন এবং তারপরই তার ছেলেকে টিকিট দেওয়া হলো, কোথাও একটা না, এই স্টুডিওতে সুবিধাবাদের প্রশ্ন আমরা করেছিলাম। পশ্চিমবঙ্গে এই ঘটনাটা যেমন একটা জিনিস বলছি, সুবল তোমার কথার আমি একটা শুধু তোমাকে আমি একটা সাপ্লিমেন্টারি পয়েন্ট দিচ্ছি, তারপর আপনার বলতে সুবিধা হবে। সুব্রত ঠাকুর বলেছেন উনি হচ্ছে ডাইরেক্ট ডিসেন্ডেন্ট, মতুয়া পরিবারের সংঘাতিপতি, তিনি ডাইরেক্ট ডিসেন্ডেন্ট, তাই তো এক মিনিট গাইঘাটা কিন্তু যেখানে ঠাকুর বাড়ি, সেখানে থার্ড হয়েছে সুব্রত ঠাকুর। আমি আসছি এইটার কথা, যদি মনে রাখো যে বড়মার আশীর্বাদ কার দিকে, এটা নিয়ে কার্যত একটা গৃহদ্বন্দ্ব, গৃহযুদ্ধ বাঁধার অবস্থা হয়ে গেল, একটা কাজ করলো না, প্রায় 69,000 ভোট বেশি পেল। আমি বলছি ঠাকুর বাড়ি গাইঘাটায়, কল্যাণীতে ফ্যাক্টরটা কাজ করলো, গাইঘাটায় করলো না, আমি তাই তো বলছি। প্রথম প্রশ্নের উত্তরটা দিই।
এই রাজ্যেই কিন্তু আমরা দেখেছি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কিংবা হুমায়ুন কবির আগের দিন ছিলেন ও দলে, এই দলে আসলেন, উদাহরণ আছে তো মানলাম। পশ্চিমবঙ্গে কোনটা এটা নেবে মানুষ নেবে না এইভাবে হয় না। ঘটনাটা হচ্ছে আগের দিন মন্ত্রী ছিলেন, পরের দিন বিজেপিতে আসলেন, সেটা ঘটনাটা বড় নয়। বড়টা হচ্ছে যে সুব্রত ঠাকুরকে যখন আমরা কেন তাহলে কৃষ্ণেন্দু নারায়ণ জিতলো, চৌধুরী জিতলো কি করে? আমি বলছি মানুষ হুমায়ুন কবির হারলো, কৃষ্ণেন্দু জিতলো। হচ্ছে আপনি বুঝতে পারছেন না আমি কি বলতে চাইছি? চুপ করুন প্লিজ। কথাটা হচ্ছে যে আজকে ভুরি ভুরি উদাহরণ আছে যেখানটাতে কখনো সেটা সাকসেসফুল হয়েছে, কখনো হয়নি। এটাই বলতে চেষ্টা করছি আমি। সেই ক্ষেত্রে না, প্রশ্নটার মধ্যে রাজনৈতিক নৈতিকতা থাকবে তো একটা। আবার আপনি যদি নৈতিকতার প্রশ্ন বলেন এখন বামদের কাছ থেকে প্লিজ এখন প্লিজ বলবেন না। এইটা তো মানতে হবে। কথাটা হচ্ছে যে এই প্রসেসটা চলছিল, এই নির্বাচন হয়েছে ঘটনা যে আমি যেটা আবার প্রথম বললাম যে তৃণমূলের বন্ধু বলেছে যে তিনটে ময়ের ওপর মতুয়া, মুসলমান এবং মুকুল। আপনারা কিন্তু দেখুন আলোচনাটা পুরোটা গেল তার উপরে। এখন বলছেন মতুয়ার কথা শেষে আসলো যে তারা কাকে ভোট দিয়েছে। আমাদের বিশ্বাস ওই বড় মাকে দেখে, যেহেতু সিনিয়র মোস্ট এবং এখনো ধর্মগুরু ঠাকুমার জায়গায় আছেন, তিনি বলেছেন, জ্যোতিপ্রিয় মল্লিক বলিয়েছে যে উনি দিচ্ছেন, সেখানে হয়তো কিছুটা গেছে। মুসলমানদের কথা আলোচনা করলেন যে তারা মানে মমতা ব্যানার্জির কথায় তাদের একটা মেরুকরণ হয়েছে যেসব জায়গায় স্বরূপনগরে। আর আলোচনা করলেন মুকুল ফ্যাক্টর, যেখানে ফলস ভোটিং করা যায়নি, কল্যাণী এবং ওসব জায়গায়, গয়েশপুর, যেখানে মুকুল সাংঘাতিকভাবে 1 লক্ষ ভোটের তার লিড দিয়েছিল মুকুল বাবু একা গত ভোটে। না না, তিনটে যোগ করুন, হরিণঘাটা, গয়েশপুর, কল্যাণী, সেইখানে দেখুন সেই তিনটে ফ্যাক্টর আছে। ভবিষ্যতে 1 মিনিট আর একটা ফ্যাক্টর আছে, স্বরূপনগরে যে ফ্যাক্টরটা হচ্ছে ভবিষ্যতে আর একটা ফ্যাক্টর আসছে। যখন তৃণমূল কংগ্রেস মুকুল, তৃণমূল কংগ্রেস মমতা, তখন হবে 4 কর্নার লড়াই হবে। তখন বাংলায় নতুন আর একটা আনন্দ থাকুক। যত করবেন তত তৃণমূলের মুকুল, যত করবেন শুনুন, যে কারণে স্বরূপনগরে ভোটের ব্যবস্থা আছে, একই কারণে আপনি কি বলছেন যে 40 বছর মমতা থাকবেন বলছেন? গয়েশপুর কল্যাণীর মধ্যেই পরে দ্রুত একবার দেখাবো কল্যাণী ফ্যাক্টর এই ভোটে 9 মাসের ব্যবধান, কিন্তু তাতেই ভোট কমল প্রায় 10%। মুকুল রায়ের নিষ্ক্রিয়তাতেই কি কল্যাণীতে তৃণমূলের এই হাল? উঠে গেল প্রশ্ন। বনগাঁ লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার মধ্যে 2টি নদিয়া জেলার, কল্যাণী এবং হরিণঘাটা। 2014 লোকসভা নির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্রের মধ্যে এই কল্যাণীতেই সবচেয়ে বেশি লিড ছিল তৃণমূলের, প্রায় 50,000। এবারের উপনির্বাচনে কল্যাণী বিধানসভা কেন্দ্রের দিকেই সব থেকে বেশি নজর ছিল রাজনৈতিক মহলের, কারণ কল্যাণী বরাবরই মুকুল রায় ও তার ছেলে শুভ্রাংশুর এলাকা বলে পরিচিত। অনেকেই বলে থাকেন কল্যাণীতে ভোট করান মুকুল শুভ্রাংশুই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্বের প্রেক্ষিতে এবারের উপনির্বাচনে কার্যত নিষ্ক্রিয় ছিলেন মুকুল। ভোটের দিন ঘর ছেড়ে বেরোননি শুভ্রাংশুও। এই প্রেক্ষিতে রাজনৈতিক মহলে প্রশ্ন তৈরি হয়, এই নিষ্ক্রিয়তার প্রভাব কার ভোট ব্যাংকে পড়বে? বনগাঁ কেন্দ্রের ফল বেরোনোর পর দেখা গেল 9 মাস আগে 2014 লোকসভা নির্বাচনে যে কল্যাণীতে তৃণমূলের লিড ছিল সব থেকে বেশি, এবার সেখানেই তৃণমূলের ভোট কমল প্রায় 10%। তাও আবার 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র কল্যাণীতেই তৃণমূলের এই হাল। 2014 লোকসভা নির্বাচনের নিরিখে কল্যাণী বিধানসভা কেন্দ্রে তৃণমূল 52.84% ভোট পেয়েছিল। এবার প্রায় 10% কমে তা হল 42.72%। তাৎপর্যপূর্ণ বিষয় হল কল্যাণীতে তৃণমূলের ভোট যেখানে কমল প্রায় 10%, সেখানে বিজেপির প্রায় সমান পরিমাণ ভোট বাড়ল। 2014 লোকসভা নির্বাচনের নিরিখে কল্যাণী বিধানসভা কেন্দ্রে বিজেপি 15.57% ভোট পেয়েছিল। এবার এক ধাক্কায় প্রায় 10% বেড়ে হল 25.58%। তৃণমূলের ভোট কমা এবং বিজেপির ভোট বৃদ্ধির মূলে কি মুকুল রায়? তিনি কি ফ্যাক্টর হলেন কল্যাণীতে? প্রশ্ন রাজনৈতিক মহলে। দীপক ঘোষ, সঞ্চয় মিত্র ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। উপনির্বাচনের ফলাফল নিঃসন্দেহে ব্যক্তির ভূমিকা এবং ব্যক্তির রাজনৈতিক তাৎপর্য নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে। 3 ময়ের কথা বলছিলেন জয়প্রকাশ বাবু, মুকুল ফ্যাক্টর। অনাবদা তোমার কাছে আসবো, সেটা হচ্ছে মুকুল রায়ের
তৃণমূলে মুকুল শিবিরের বক্তব্য যে এই ভোট দেখিয়ে দিল যে বিজেপির প্রচুর জনসমর্থন ছিল, প্রচুর মানুষ বিজেপিকে চেয়েছিল, কিন্তু ইভিএমে ট্রান্সফার হলো না, তার কারণ সংগঠন নেই। জনসমর্থনকে ভোটে ট্রান্সফার করতে হয়, কি করে ট্রান্সফার করতে হয়? সংগঠনের মাধ্যমে, যেটা মুকুল রায় জানে। অর্থাৎ বিরোধী যে কোনো দল বা মুকুল রায় যদি দল ছাড়েন, যেটা অনেকে বলছেন অনিবার্য, হয়তো 1-1.5 সপ্তাহের মধ্যেই হবে, তাহলে মুকুল রায়ের অন্য রাজনৈতিক দলের কাছে তার দর বাড়ল, মুকুল শিবিরের বক্তব্য। পাশাপাশি অফিসিয়াল তৃণমূল শিবির বা অভিষেক শিবিরের বক্তব্য যে মুকুল সংগঠন মানেই মুকুল, এইটা একটা মিথ, এটা মিডিয়ার তৈরি, এবং এই উপনির্বাচনের ফলাফল সেটাকে চুরমার করে দিল। তুমি কাদের পক্ষ নেবে? আমি পক্ষ নিয়ে বলছি না, দেখো মুকুল রাইটলি অর রংলি, আমি তো প্রথম দিন থেকে দেখছি আমার সঙ্গে ভয়ানক গন্ডগোল ছিল মুকুলের। দ্য ফ্যাক্ট রিমেন্স হি গেভ মানে 24 ঘন্টার পার্টি ওয়ার্কার, যেটা অন্য কেউ না। আমার মনে আছে ও বলতো আমায়, অরুণাবদা তুমি 5,000 টাকা করে আমায় দেবে, জোর জবরদস্তি, কেন আমার এই লোকটা 2টো লোকের মাইনে দেখিয়ে দিল, এই 2টো লোকের মাইনে তুমি দেবে। যেমন তৃণমূল ভবনটা হয়েছিল, মুকুল রায় একটা বিরাট অবদান, আমরা জোর করে 30,000 কাউকে 25,000 করে নিয়েছে, দিতে হবে, কিন্তু করে দিয়েছে। কিন্তু এই টাকার ব্যাপারটা মমতা কোনোদিন চিন্তা করেনি, এই যে কোথা থেকে টাকা আসছে। ওটা তো ঘটনা, মুকুলের যতই বদনাম হোক, যে সারদা বলো এ বলো, টোটাল টাকাটা তো তৃণমূলে খরচা করেছে, সে তৃণমূলে, তুমি বলছো সংগঠনের জন্য করেছে। হয়তো টুকটাক এদিক ওদিক কিছু হতে পারে, কিন্তু মেজরটাই তুলেছে সংগঠনের জন্য। তবে মুকুল ইজ আ ফ্যাক্টর। মুকুল, কারণ সুব্রত বক্সি আমি জানি ও টোটালটাই কোনো ব্যাপারেই ঢুকতো না, এখনো ঢোকে না। আমি তো 10 বছর ছেড়ে দিয়েছি পার্টিটা, কোনো ব্যাপারেই ঢুকতো না। পার্থটা হলো দুদিকেই চোখ মারে আর কি, মানে এও ভালো ও ভালো, দুদিকে। হ্যাঁ, তো এই একটা লোক ছিল যে এই মানে সময়টা দিত। তৃণমূল ভবনটা কিন্তু বাঁচিয়ে রেখেছিল মুকুল। এখন কি হবে আমি জানি না, তবে অবভিয়াসলি মমতার একটা বিরাট লস হবে, কারণ এই মেজর লোক, এই ভিতরকার সব এখন একটা নতুন সেটআপ হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়ান, সুব্রত অভিষেক বলছে, কাল দেখলাম বলে আমিও তো জিতে এসেছি। আরে পিসি শাক থাকলে ওরাম জিতবে, একটু উল্টো দিকে ভাবা যাক না। 2001-এ মমতা ব্যানার্জির কি হয়েছিল, মুকুল তো হেরেছিল সেবার 18,000 ভোটে, কিন্তু ফ্যাক্ট রিমেন্স হারার পরও কিন্তু মানে 24 আওয়ার্সটাই তৃণমূল ভবনে থাকতো, মানে সংসার পাতি কিছু নেই। এটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, যে কোনো হোক, আজকে হোক না হোক, আজকে বুঝবে না কিন্তু পরে কিন্তু বুঝবে। যেমন জগজীবন রাম থেকে চন্দ্রশেখরেরা বেরিয়ে গেছে, জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল 75 সালে, চন্দ্রশেখর মোহনদার ইয়েদের। তো এটা কিন্তু পরবর্তীকালে বুঝেছিলাম যে এরা কিন্তু ফ্যাক্টর হয়ে গেল। মুকুল কিন্তু ফ্যাক্টর হবে, যদিও আমি মুকুলের বিরুদ্ধে, ভয়ানক। মুকুল রায় আজকের এই উপনির্বাচনে, যার নাকি ফলাফলের তাৎপর্য মুকুল রায়ের রাজনৈতিক কেরিয়ারের ওপরও পড়বেন বলে অনেকে মনে করছেন, আমাদের সঙ্গে একান্তে কথা বলেছেন। হ্যাঁ, আমি আসবো অরুণাবদা, একবার শুধু দেখিয়ে দেবো মুকুল রায় এই ভোটের ফলাফল নিয়ে তার কি বিশ্লেষণ। বিজেপির যে একটা 15-17% ভোট, যেটা লোকসভায় আমরা দেখেছি বিভিন্ন কেন্দ্রে, 2011-র নিরিখে দেখলে বিজেপি ভোট পেয়েছিল 3%, 3.5%। 2014-এ সেটা হলো 15-17%। আজকে যে প্রবণতা দেখা যাচ্ছে, বসিরহাট দক্ষিণ এবং চৌরঙ্গি বিধানসভা উপনির্বাচনের পরে বিজেপির ভোটটা কিন্তু দ্রুতগতিতে 8-10%, 11%, 12% করে বাড়ছে প্রতিটা 2-3 মাস অন্তর অন্তর। এটাকে আপনি কীভাবে দেখেন? আমি আবার বলেছি যে রাজ্যে তৃণমূল কংগ্রেস তার শক্তি অক্ষুণ্ণ রেখেছে, এবং বিরোধী শক্তি হিসেবে বাম অপ্রাসঙ্গিক হচ্ছে, বিজেপি এগিয়ে আসছে, এটা আমার দেখে মনে হয়েছে। 3% ভোট ছিল ধরুন কৃষ্ণগঞ্জে, সেটা 17% হলো, এবার সেটা বেড়ে 28%-র কাছাকাছি এসছে। বনগাঁতেও আমরা দেখতে পাচ্ছি যে বাম তার প্রাপ্ত ভোটটা ধরে রাখতে পারছে না, সেই ভোটের একটা অংশ নিশ্চিত করে বিরোধী শক্তি হিসেবে বিজেপির দিকে যাচ্ছে। তাই বাংলায় তৃণমূল কংগ্রেস তার শক্তি নিশ্চিত করে অক্ষুণ্ণ রেখেছে, কিন্তু প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে আসার লড়াইয়ে সিপিএম এবং বিজেপি প্রায় নেক টু নেক লড়াই করছে। আমি বিজেপি শক্তি একটু বলছি, লোয়ার লেভেলে কিন্তু এটা আমার ব্যক্তিগত, যাদের আমি চিনি তৃণমূল করে, তারা কিন্তু মোটামুটি মুকুলের প্রতি ভয়ানক সিম্প্যাথেটিক, ভয়ঙ্করভাবে সিম্প্যাথেটিক। যে এই লোকটা করেছে আজ কোথায় চলে গেল, যে কোনো কারণে হোক, এটা সিম্প্যাথেটিক। পাওয়ার ইকুয়েশনে কি হবে সেটা আমি বলতে পারছি না, কিন্তু
যদি একটু এদিক ওদিক হয় মমতা ব্যানার্জি তাহলে কিন্তু আপনারা এটা নিয়ে করছেন কেন? চলে গেল ও তো, আমি তো এখনো বক্তব্য চাল গলা নিয়ে বসে আছে। না না, এটা আপনারাই বলছেন, এটা টিভির বক্তব্য। আর আপনারা টিভিতেই বলাচ্ছেন। না না, মমতাও বলেনি, আমি শুনেছি। ব্লক প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেছেন সম্বন্ধে আমাকে সমস্ত প্রশ্নের উত্তর দিতে দেবেন। এটা কি আশ্চর্য? সমস্ত প্রশ্নের উত্তর দিতে দেবেন প্রেসিডেন্ট মুকুল। ওই সেই প্রশ্ন মনে আছে তো? ব্লক প্রেসিডেন্ট তার মানে এটা নয় মুকুলকে অপমান। না না, মুকুলকে অপমান করলেন। ব্লক প্রেসিডেন্ট বলে অপমান করলেন না। না না, ওটা আপনারা করে যদি আপনার ভাইস চ্যান্সেলর আপনার সম্বন্ধে যদি বলেন যে দারোয়ানকে জিজ্ঞেস করুন না না, আপনার প্রশ্নটাই না সম্বন্ধে আপনার অপমান হবে না। The question is not এটা করবেন না। আর ওই টেবিলে বিবাদ চলতেই থাকবে। কিন্তু টু বি অনেস্ট এনাফ একটা জিনিস দর্শকদের বলে দেওয়া দরকার, বা ঘটনা প্রবাহ যেদিকে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কিন্তু মুকুল রায় এবং তৃণমূল কংগ্রেসের বিচ্ছেদ এখন সময়ের অপেক্ষা। বিশেষ করে এই নির্বাচনের সরাসরি প্রভাব পড়বে। মানে আমি বলছি যে তৃণমূলের একটা অংশ ইতিমধ্যে বলতে শুরু করেছে যে এই উপনির্বাচন দেখিয়ে দিল যে মুকুল রায়কে দলের প্রয়োজন নেই, এই সময়টাই ছেড়ে ফেলা হোক। মুকুল রায়ও নিজের সংগঠন ছাড়া বিজেপি করতে পারবে না ইত্যাদি। নিঃসন্দেহে তার দরাদরির, মুকুল শিবির বলছে যে তার যথেষ্ট দরাদরির ক্ষেত্রে একটা মূল্য থাকবে। এই সময়টা, এই অপরচুনিটি তিনিও ব্যবহার করবেন। মানে আমার মনে হয় বিচ্ছেদ সময়ের অপেক্ষা। তার কারণ হচ্ছে এবং অভিষেকের সেদিন আমরা তুমি আর আমি একমত হবো যে দেবনারায়ণ বাবুকে সেই শোতে আমরা নিশ্চয়ই ডাকবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কোটি কোটি লোক দেখলো, আপনাকে আসতে হবে কিন্তু সেদিন যত কাজই থাকবে। যদি বিজেপি জোর করে বের করে দেয় রেজাল্টের পর মুকুলের রিয়াকশন কি? মুকুল কলকাতায় বিতর্কে এবং দিল্লিতে বিজয়দের একটা কথা বলেছে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাম ইরেলিভেন্ট হয়ে যাচ্ছে, ভালো কথা, আর বিজেপি ইজ বিকামিং ইমার্জিং ফোর্স। সেটা কে বলছেন? তৃণমূলের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি বলছেন যে এ রাজ্যে বিজেপি হচ্ছে ইমার্জিং ফোর্স। সেটা বলছেন তৃণমূল অল ইন্ডিয়া, এখানে শুধু নয়, কলকাতায় বাংলায়, দিল্লিতে ইংরেজি। দুই, আর একটা জিনিস হবে যে অভিষেকের চেয়ার খুব শক্তভক্ত হবে। তার কারণ তৃণমূলের কৃষ্ণগঞ্জে 49% ভোটটা 47% এসছে, আর বনগাঁতে 43% ভোটটা 43% রয়ে গেছে। অর্থাৎ ওই সুমন একটু আগে যেটা বললো, ডেফিনেটলি এই প্রচারটা জোরদার হবে যে সংগঠন ইজ ইকুয়াল টু মুকুল। ও যেটা বললো এটা একটা মিথ, আসলে এটা বাস্তব না। অভিষেক দেখে করে দিল। মানে আজকে যদি ভেতর থেকে আমি একটুখানি একটা লাইন যুক্ত করে দিচ্ছি, যখন মুকুল রায়ের ফ্যাক্টরটা ক্রমশ আলোচনা হচ্ছিল, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে স্ট্র্যাটেজি গিয়েছিল সেটা কর্পোরেট ঢঙে, যে যেখানে নির্বাচিত সদস্য আছে, পঞ্চায়েত হতে পারে, পুরসভায়, তাদেরকে পরিষ্কার ইনস্ট্রাকশন দেওয়া ছিল তোমাদের হাইয়েস্ট লিড কে দিতে পারবে, তার উপর ভিত্তি করে আগামী পলিটিক্যাল প্রমোশন যেভাবে কেআরএ সেট হয় এবং কেআরএ প্রাইভেট বলো, তুমি যদি বলো যে প্রকৃত অর্থে যুবরাজের কিন্তু আজকেই অভিষেক ঘটলো। যুবরাজের যে অভিষেক ঘটলো সেটা আজকে ঘটলো, যে মুকুল ফ্যাক্টর নেই। এই তো ইনফ্যাক্ট ঘটনাচক্রে হতে পারে আজকেই মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভায় বলেছেন যে আমি অভিষিক্ত হয়েছি, তাতে হয়তো তিনি না ভেবে বলেছেন, কিন্তু রাজনৈতিক ব্যাখ্যা এটাও যে অভিষেকের উত্থানের সময় এই সঙ্গে এই শব্দটা জড়িয়ে আছে। না না, আমি বলছি তো হয়তো ওভার রিডিং, কিন্তু না 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 নিশ্চয়ই মিরাকেল উনি বলেছেন পিপল হ্যাভ বোল্ড আউট অল কনস্পিরেসি at all. ওটা সঞ্জয় গান্ধী বলতো, দেখতে পাচ্ছি যে নরেন্দ্র একেবারে চেয়ারে একেবারে হেরে বসে গেছে। নরেন্দ্র, আপনার জন্য একটা ভালো খবর আছে, আপনি এটা তাহলে একটু সোজা বুঝতে পারবেন। 8টা বিধানসভায় ভোট হয়েছে তো, 8টা বিধানসভায় 7টা আর 8টা বিধানসভায় ভোট। 8টা বিধানসভার মধ্যে কিন্তু দ্বিতীয় স্থানে 4টে বাম, 4টে বিজেপি। 4টে বিধানসভা হচ্ছে কল্যাণী, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, 4টেই কিন্তু সেকেন্ড হয়েছে বাম, আর বাকি 4টেতে কৃষ্ণগঞ্জকে ধরে সেকেন্ড হয়েছে কিন্তু বিজেপি। ফলে বামেদের ডেফিনেটলি, এবং বামেদের খারাপ অবস্থা যে তুমি একটু আগে যেটা বলছিলে যে কিভাবে ভোট শেয়ার হয়েছে, তুমি বলছিলে বোধহয় উল্টাপাতাকে, এটা আমাদেরই আজকে আমাদের করসপন্ডেন্ট পাঠিয়েছে ভারতীয় কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল অর্গানাইজেশন রিপোর্ট পূর্ব মেদিনীপুরে, আমাদের প্রতিনিধি আজ পাঠিয়েছে। ঠিক যে কথাটা তুমি বলছে, এটা সিপিএম এর ডকুমেন্ট, পলিটিক্যাল অর্গানাইজেশন রিপোর্ট বলছে লোকসভা নির্বাচনে বিজেপির কিছু ভোট পেয়েছে ঠিকই, বিজেপির প্রতি ভিতরে ভিতরে বাম কর্মীদের পরিবারের তরুণ অংশের প্রীতি বাড়ছে। সিপিএম এর ডকুমেন্ট, জয়প্রকাশ মুখ দেখো,
বিজেপির প্রতি ভিতরে ভিতরে বাম কর্মীদের পরিবারের তরুণ অংশের প্রীতি বাড়ছে, কিন্তু প্রকাশ্যে সেভাবে গণজমায়েতে বড় একটা অংশগ্রহণ দেখা যায়নি প্রকাশ্যে, কিন্তু পাড়ায় পাড়ায় পতাকা ও ছোট ছোট অফিস দেখা যাচ্ছে। জেলায় মৌলবাদের ব্র্যাকেটে উভয় সম্প্রদায়, তুমি একটু আগে বলছিলে, মধ্যে মেরুকরণের মনোভাব ভিতরে ভিতরে দেখা যাচ্ছে। অর্থাৎ হিন্দু ভোট বিজেপির দিকে, মুসলিম ভোট তৃণমূলের থেকে, এটা বলছে হচ্ছে সিপিএম। আর দেবজ্যোতি, তুমি যেটা বললে 4টে বিধানসভায় বামরা আছে, সেকেন্ড আমরা 4টে, এবং এটা হচ্ছে একটা ভালো খবর। আমি বলছি এটা দেখার হচ্ছে দুটো, একটা কার নিচের দিকে নামছে, একটা উপরের দিকে উঠছে, সেটা তো এক জায়গায় মিলবে। এই ফলাফলটা আরো নিচে নেমে চলে যাবে বাম, বিজেপি আপনি আরো কমতে পারেন, আপনি আরো কমতে পারেন, আপনি আরো কমতে পারেন, আর বাড়া জায়গা যায় না, বিজেপি আর বাড়া জায়গা কমার জায়গা। আগে আপনারা বলেছিলেন বিজেপি আরো কমার জায়গা, আরো কমার যাবে না। তুমি যেটা বুকুলের ব্যাপারে বললে যে বুকুলের ডেজ আর নাম্বার ইন তৃণমূল, আমি এটার সঙ্গে আরো একটা সিরিয়াস কারণ একমত। এই ফলাফল তো তৃণমূলে বিচার করবে। তুমি যেটা বললে ঠিকই, অভিষেকের জায়গায় বুকুল নিতে পারবে না। এখন বুকুল একটা নিজস্ব সেটআপ তৈরি করে নিয়েছে, আর অভিষেক অনেক এগিয়ে গেছে। হ্যাঁ, এবং এই ফলাফলে প্রচারিত হবে হয়তো সত্যিও, কিন্তু তারা বিশ্বাস করছেন ওই সেটআপটা কাজ করা শুরু করে দিয়েছে। ইট ইজ ওয়ার্কিং। আমি এখানে একটা সিরিয়াস কথা বলবো। সিরিয়াস কথা হচ্ছে এই ফলাফলটা তৃণমূল পার্টিও বিচার করবে, যে যেখানে বনগাঁতে আমাদের এত রমরমা, 7টা বিধানসভা 6টাতেই আমাদের ভোটের পার্সেন্টেজ বেড়েছে, 8% যাচ্ছিল, প্রত্যেকটাতে বেড়েছে। একমাত্র কল্যাণীতে আবার 10% কমলো। শুধু তাই না, আবার 10% কমার সঙ্গে সঙ্গে বিজেপি 10%, বাম কিন্তু এক রয়েছে কল্যাণীতে। বাম ছিল হচ্ছে 26%, এখন হচ্ছে 25.5%। 25.5 আর 26 এক রয়েছে বাম। স্টেট বিজেপি 10% গেইন করছে। এরপর বোধহয় ওর পক্ষে এই পার্টিতে থাকা দেবজ্যোতি, আমরা জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সরকারি অনুষ্ঠান ছিল, ক্যামেরার সামনে, আপনারা শুনুন, এটা ইন্টারেস্টিং, ক্যামেরার সামনে সত্যি মিথ্যে যায় না, তৃণমূলের জল্পনা। একটা ফোন আসে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চেক বিলি করছিলেন, সাইকেল বিলি করছিলেন, সেটা তিনি করেননি, এবং অন্য সুব্রত বক্সী ছিলেন, ববি হাকিম ছিলেন, তার সঙ্গে স্টেজে খুব উদ্বিগ্ন হয়ে কথা বলেন, তারপরে মাঝপথের প্রোগ্রাম ছেড়ে চলে যান। সংবাদপত্রে আছে, টেলিভিশন চ্যানেলে ফুটেজে আছে। অনেকে বলছিলেন যে কল্যাণী থেকে খবর এসেছিল যে কল্যাণী যে ভোট হচ্ছে সেটা সম্পূর্ণভাবে তৃণমূলের অনুকূলে হচ্ছে না, এবং তৃণমূল কর্মীদের একাংশ তাতে কাজ করছে না। আমি জানি না, প্রচার হতে পারে। আমি আবার ক্যামেরার সামনে বলছি যে এর কোনো মানে অফিসিয়াল কনফার্মেশন তৃণমূলের তরফ থেকে দেওয়া হয়নি, কিন্তু হতে পারে কল্যাণী ভোটের এগুলো অন্য কারণে হতে পারে। ওটা আপনারা বলছেন, ওটা আরে বলছি না, আমি তো আবার বলছি, আপনারা কনফার্ম করছেন না। না না, এটা অন্য ব্যাপার। সংবাদপত্রে তো অনেক কিছুই এক একটা ঘটনা হয়, এটার কোনো ব্যাপার আমি আলোচনা। মমতা বালা ঠাকুর বনগাঁর জয়ী প্রার্থী, তিনি কি বলেছেন? মমতা বালা ঠাকুর তৃণমূল কংগ্রেস প্রার্থী, দেখাবো আপনাদের। আপনাদের যে কেন্দ্র, যেখানে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর ছেড়ে বেরিয়ে এলেন, সেখানেও কিন্তু আপনার বিধানসভা ওয়াইজ আপনার উইন রয়েছে। সেটা তো জনতার ভালোবাসা, এবং মানুষ বুঝিয়ে দিল যে তৃণমূলকে এবং মমতা ব্যানার্জিকে কতটা ভালোবাসে। যেভাবে মানুষ উন্নয়নের কাজ করেছে, এবং সবাই বলছিল যে সাবধানী একটা হবে, কিন্তু সেটা দেখিয়ে দিল যে না, সেটা ফ্যাক্টর না। মানুষ মা মাটি মানুষকে ভালোবাসে, মমতা ব্যানার্জি ভালোবাসে, তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, সেটা দেখিয়ে দিল। আপনি এইমাত্র আলোচনা করছিলেন সংগঠন নিয়ে, জয়প্রকাশ দা। আলটিমেটলি আপনি দেখুন, এই যে বনগাঁ কেন্দ্রটার নির্বাচন হলো, 75টা গ্রাম পঞ্চায়েত, একটি গ্রাম পঞ্চায়েতের বিজেপির ছিল না। আবার আপনি পঞ্চায়েত সমিতি যদি দেখেন, মাত্র 2টো পঞ্চায়েত সমিতি বামেদের ছিল, হরিণঘাটা আর স্বরূপনগর, বাদবাকি সবগুলো ইয়েদের, তৃণমূল কংগ্রেসের। জেলা পরিষদের 17টি আসনের মধ্যে 13টা আসনই ছিল তৃণমূল কংগ্রেস, 4টে ছিল বামেদের। একেবারে পলিটিক্যাল শূন্যতার থেকে, মানে কারণটা কি, লোকাল গভর্নমেন্ট একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে এই ধরনের নির্বাচনগুলোতে। পশ্চিমবাংলায় একটা কথা আছে যে স্থানীয় স্তরের শাসন, মানে ক্ষমতা যার, বিধানসভা এবং লোকসভা তার। মমতা বন্দ্যোপাধ্যায় সাকসেস
বারবার ফেলিওর হচ্ছে, মানে ওনার মানে সংগঠনের সাফল্য আসছিল না যতক্ষণ না পর্যন্ত উনি পঞ্চায়েতগুলো দখল করেছেন। আপনি দেখুন 2008-এ যেই মুহূর্তে উনি সিঙ্গুর নন্দীগ্রামের মধ্যে দিয়ে পঞ্চায়েত দখল করতে লাগলেন, পঞ্চায়েতের মধ্যে সালে দিল্লিতে মোদির গভর্নমেন্ট ছিল না। না না আমি তা বলছি না, না আপনি ফলাফল বিশ্লেষণ করছেন, তার আগে এটা ভাবুন, দিল্লিতে একটা অ্যাবসলিউট মেজরিটি গভর্নমেন্ট করেছে বিজেপি, তার এফেক্টটাকে আপনি এই ক্যালকুলেশনের মধ্যে আনবেন না। না না না, তাহলে মার তো ভুল হয়ে যাবে তো। 14 সালে তো বিজেপি তো ফ্যাসিলিটিং ফোর্স ছিল। আমি ওটা বলবারই চেষ্টা করি না, আমি এখন বিজেপির কোন জায়গা থেকে তাহলে আপনি আপনি রেজাল্টটা ধরবেন না। না না সেটা বলি, আমি ও কথা বলি ধরতে হবে না, আমি ওই কনটেক্সটে যাচ্ছি। ফলে আমি বলছি যে সাকসেসটা তৃণমূল কংগ্রেস কখন থেকে পেতে শুরু করলো, 2008-এ যখন গ্রাম পঞ্চায়েতগুলো দখল করে বেনিফিট গুলো মানুষকে দিতে শুরু করলো, তার মধ্য দিয়ে রাজনীতির নিয়ন্ত্রণ, স্থানীয় স্তরে রাজনীতির নিয়ন্ত্রণটা শুরু করলো। মুকুল ফ্যাক্টর ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কিন্তু ইনস্পাইট অফ দ্যাট যেহেতু স্থানীয় স্তরে পঞ্চায়েতের সদস্যরা বা বিভিন্ন নির্বাচিত ব্যক্তিবর্গ তাদের মধ্য দিয়ে স্থানীয় সরকার কাজ করে এবং তৃণমূল কংগ্রেস 90% তাদের নির্বাচিত প্রতিনিধি, ফলে তাদের মধ্য দিয়ে সুযোগ সুবিধাগুলো বন্টন করে মানুষের সাথে সরাসরি সম্পর্ক তৈরির সুযোগ থাকে। এটা কিন্তু আমি বলছি আপনাকে, এই যে তৃণমূল কংগ্রেসের বিরাট মুকুল ফ্যাক্টর সত্ত্বেও যে জয়টা আসলো, তাতে কিন্তু এই স্থানীয় স্তরের ক্ষমতাটাকে ধরে রাখা এই স্থানীয় সরকারের মধ্য দিয়ে এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে রোল প্লে করেছে। একেবারে আমি দ্রুত একবার দেখাবো যে এই যে আমরা আলোচনা করছি যে সারদা এবং তার দল ছাড়া মুকুল রায়, তাকে আমাদের প্রতিনিধি বিতনু চট্টোপাধ্যায় এই বিষয়ে আজকে প্রশ্ন করেন। কি বললেন কলকাতায় মুকুল রায়, দেখুন। যে সমস্ত গরিব মানুষ সারদায় টাকা রেখে তাদের সর্বস্ব খুইয়েছে, সেই টাকা কোথায় গেল তার তদন্ত হওয়া উচিত এবং তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং এটাও ঘটনা যে রাজ্য সরকারই ইনিশিয়েট করেছে এই তদন্তের, তাই তো তারা মূল আসামিকে ধরে নিয়ে এসছে। পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশে একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার তদন্ত করছে। তদন্তের গতি প্রকৃতি নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু সে তো নিজে নিজে আসেনি, তাকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, তাই সে তদন্ত করছে। আমি আবার বলছি, এখনও বলছি যে তদন্তে সবাইকে সাহায্য করতে হবে, আইনের পথে চলবে। তৃণমূলের কর্মীরা, তৃণমূলের আমরা গতকালকেও দেখেছি নিজাম প্যালেসে মানুষের ঢল নেমেছে আপনার সঙ্গে কথা বলার জন্য, এবং প্রত্যেকের একটা বার্তা, দাদা আপনি যা করবেন আপনার সঙ্গে আছি। এর মানে কি? না সেটা কথা নয়, মানুষের সাথে আমি আজকে দীর্ঘ দিন আমার রাজনৈতিক জীবনে আমি মানুষের সাথে মিশে আছি, মানুষের সাথে ছিলাম, মানুষের সাথে আছি, মানুষের সাথে থাকবো। কর্মী সমর্থকরা আমাকে ভালোবাসে, তাদের মনে হয়তো কিছু মনে হয়েছে, তারা আমার কাছে এসেছে, দেখা করেছে। আমি তাদের সবাইকেই বলেছি যার যার জায়গায় যাও, ঐক্যবদ্ধভাবে বাংলার উন্নয়ন তথা ভারতবর্ষের উন্নয়নে কাজ করতে হবে। আমার নতুন অতিথিরা এই মুহূর্তে স্টুডিওতে এসেছেন। আমি বিজনকে দিয়ে শুরু করবো। বিজন, মুখের হাসি বলে দিচ্ছে যে কি বিপুল জয় তৃণমূল কংগ্রেসের, তো তোমার বিশ্লেষণ শুনতে চাইবো। ধন্যবাদ। যতই করুক অপপ্রচার আর কুৎসা, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ই ভরসা। মানে সারদা হয়নি, তাই তো? আমি অন্য কোনো বিষয়ে যেতেই চাই না। আজকে আপনারা সারা বছর ধরে এই অপপ্রচার করেছেন, কুৎসা করেছেন, কোনোটাই বাংলার মানুষ সেটাকে মেনে নিল না, এটাই সব থেকে বড় কথা। এবং না না, এবং আমি তোমার সঙ্গে একটা বিষয় একমত, আমি আগেও তো বলেছি, আমি দেখিয়েও দিতে পারি যে সারদার সঙ্গে এই উপনির্বাচনের ফলাফলকে গুলিয়ে ফেলে তো কোনো লাভ নেই। জয়ললিতার লোকও জিতেছে ওর কনস্টিটুয়েন্সিতে আজকে। 40টা সিটের মধ্যে 37টা সিট পেয়েছিলেন, এবার লোকসভা হচ্ছে আমি বলছি কনভিক্টেড দেবজ্যোতি 2.5 লাখের মার্জিন। আমি আবার বলছি 4 লক্ষ হলেও সারদা থাকবে, আবার 30,000 হলেও সারদা থাকবে। মানে আমি বলছি যে সারদার সঙ্গে উপনির্বাচন গুলিয়ে ফেলে সারদা একদম একটা আলাদা পৃথক বিষয়। যারা তদন্তে দোষী প্রমাণিত হবে তাদের শাস্তি হবে, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু আজকের আমার ফলাফলটা থেকে একটা বিশেষ দিক নজরে এলো। এছাড়া অপপ্রচার কি ছিল? তুমি তো বললে অপপ্রচার, একটু বলে নি দাদা, আপনি 1 ঘন্টা বললেন, আমাকে বলো। আমি বলি, বলো। আমি একটা জিনিস খুব লক্ষ্য করলাম, ভালো লাগলো, যেটা সেটা হলো উত্থান শুধু বিজেপির হয়নি। আমি যদি ধরি বনগাঁ লোকসভা কেন্দ্রের মধ্যে 7টি বিধানসভা কেন্দ্র আছে এবং কৃষ্ণগঞ্জকে ধরে 8টা বিধানসভা, কত পার্সেন্ট কে পেয়েছে আমি এই বিষয়ে না গিয়ে আমার একটা জিনিস মনে পড়ছে যে 8টা বিধানসভার মধ্যে একটা জিনিস হয়েছে, সেটা হলো 4টে হয়ে গেছে পুরো বিষয়টা। 4টেতে বিজেপি দ্বিতীয় স্থানে, 4টেতে বামেরা দ্বিতীয় স্থানে। এই যে থাকলে তৃণমূলের সুবিধা গুড।
না, ভাগাভাগির জায়গায় আমি যাচ্ছি না। বামেদের গত যে উপনির্বাচন ছিল, চৌরঙ্গিতে তৃণমূল কংগ্রেস জিতেছে, বসিরহাট দক্ষিণে বিজেপি জিতেছে, দ্বিতীয় স্থানে ছিল ওখানে তৃণমূল কংগ্রেস। সেই জায়গা থেকে যদি একটু বিচার বিশ্লেষণ করা যায়, আমার 4টে এবং পার্সেন্টেজের ভোট 10-এর নিচে নেমে গেছিল। চৌরঙ্গিতে 9 পয়েন্ট সামথিং ছিল, সেখান থেকে হ্যাঁ দুটোতেই সেই জায়গায় কিন্তু নেই বামেরা। এটা একটা লক্ষণীয় বিষয়, যেমন কমিটেড বামেদের ভোট, লক্ষণীয় না তোমাদের আনন্দ পাওয়ার মতো বিষয়। আনন্দ আর নিরানন্দের না ফাইন ফাইন। আরে তো আচ্ছা শোনো, বিরোধী ভোট ভাগ হলে তার সুবিধে শাসক দল পাবে। এই শাসক দল তৃণমূল কংগ্রেস বলে না, ঐতিহাসিকভাবে যুগে যুগে শাসক দল পেয়ে থাকে। একদম। কিন্তু আমি বলছি তোমরা ভরসা পেয়েছো যে বামেদের ভোটটা একেবারে মানে নিঃশেষ হয়ে যায়নি, এটা দেখে। রাইট, এম আই রাইট? এটা ঠিক ভুলের প্রশ্ন নয়, প্রশ্নটা বাস্তব। হ্যাঁ ঠিক ঠিক। এই জায়গা থেকে আমি দুটো চৌরঙ্গি এবং যে বাস্তবটাও বলছি না, সেটা হচ্ছে কৃষ্ণগঞ্জে বামেদের ভোট কমেছে 12% আর বনগাঁতে বামেদের ভোট কমেছে 5%। আপনি যে পার্সেন্টেজের হিসাবে যাচ্ছেন, আমি পার্সেন্টেজ থেকে বেরিয়ে গিয়ে দ্বিতীয় স্থানের কথাই বলছি, এবং 10% নিচে নেমে আসা বাম প্রার্থীদের যে ভোট, তার থেকে এখানে অনেক বেশি পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজের আমি কথা বলছি। এবং আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং আমার কাছে, বাম ভোটটা জামানত বাজেয়াপ্ত হয়নি, হলে বিজেপি অনেকটা বাড়তে পারতো, বাম অনেকটা ভোট ধরে রাখতে পেরেছে, তাই বিজেপি বাড়তে পারেনি। মানে ও বলছে এটা ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। ও যে বসিরহাট দক্ষিণ বা চৌরঙ্গিতে বামেদের যে বেহাল অবস্থা হয়েছিল জামানত বাজেয়াপ্ত, সেটা না হয়ে বাম ভোটটা অনেকটা ধরে রেখেছে বলে বিজেপি ততটা বাড়তে পারে। দেবজ্যোতি, শিশির বাজরিয়া এক্ষুনি যুক্তি দেবেন যে বাম ধরে রেখেও যদি আমাদের 2009-এ 4% বেড়ে 2014-এ 19.21% আর 8 মাসে বেড়ে 25.17% বাড়ে, তাহলে বাম ভোটে ইরোশন হলে আমরা কোথায় পৌঁছতাম? সেটাই বোধহয় বিজনদের চিন্তা। আমি একটা জায়গায় আসতে চাইছি, সেটা হলো ধরুন এই পার্সেন্টেজ বিজেপি বাড়ালো, বাড়িয়েছে, এই নির্বাচনেও বাড়িয়েছে, কিন্তু 2016-তে পার্সেন্টেজ কমে গিয়ে বামপন্থীরা কিছু বেশি আসন পেল বিজেপির তুলনায়। যেটা হয়েছে, কংগ্রেস কম ভোট পেয়ে 4টে লোকসভা আসন পায় 2014, কিন্তু বামপন্থীদের ভোট 29% পেয়ে 2টো আসন পায় বাংলায়। ঠিক একইভাবে যদি 2016-তে এই ধরনের কোন রেজাল্ট হয়, অবাক হওয়ার কিছু নেই বলে আমি মনে করছি। বিজনের উইশফুল থিংকিং আমরা শুনলাম। না, আর একটা কথা বলবো, সিদ্ধার্থনাথ সিং আজকের যে কথা বলেছে, আপনি কি বলুন, একটা মজার কথা মনে বললো। উপনির্বাচনের ফলাফল নিয়ে বলেছেন 2016 যে বিধানসভা নির্বাচন আসছে, তার সঙ্গে এই নির্বাচন গুলিয়ে ফেলার কোনো দরকার নেই উপনির্বাচনকে, তার ফলাফলের সঙ্গে। বামেদের ভোট দেওয়াটা যে বেকার, সেটা প্রমাণ হলো সিদ্ধার্থনাথ সিং বলেছে। আচ্ছা, আমি যেটা বলতে চাইছি, যখন বসিরহাট দক্ষিণে এই বিধানসভায় একজন মাত্র প্রার্থীকে জিতিয়ে বিধানসভার মধ্যে প্রবেশ করালো এবং চৌরঙ্গিতে দ্বিতীয় স্থান পেয়ে আনন্দ করছিল, তখন বোধহয় সিদ্ধার্থনাথ সিং উপনির্বাচনের কথা ভুলে গেছিলেন, ভাবছিলেন 2016টা আমরা করে নিলাম প্রথম হাফটা। ফাইন। শিশির বাজরিয়া, দেখুন, সব থেকে প্রথমে আমি বলি, আজকে যে মানুষের রায় আমরা পেয়েছি সেটা সর্বোচ্চ, আর যে দুজন আজকে জয়ী হয়েছেন ওদেরকে আমি অভিনন্দন জানাই। এখন এই যে এক সেকেন্ড আগে বিজনবাবু যে 2-3টে কথা বললেন, প্রথম তো একটা প্রমাণ হয়ে যাচ্ছে দ্যাট আমাদের দিল্লির প্রভারী সিদ্ধার্থনাথ সিং তৃণমূলের মাথা ব্যথা হয়ে গেছে। সিদ্ধার্থনাথ সিং এর কমেন্টের উপর কমেন্ট সেটাই দেখিয়ে দিচ্ছে সিদ্ধার্থনাথ সিং কত জোরে এদের উপরে এখন বসে গেছে। এখন যদি আমি আসি, এই যে ইনি বললেন 4/4, ঠিকই এটাই হয়েছে আজকে তাই জন্যে অত খুশি নি, বাম নিজের জায়গায় উঠেছে আর বাম বিজেপির মানে তৃণমূল বিরোধী ভোট ভাগাভাগি হয়েছে, আমরা বেঁচে গেছি। না হলে এই জিনিস হতো না। এখন যদি আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, কি তৃণমূল আর বামের মধ্যে কিছু ছিল আতাত, একটু যদি ইনি বিস্তৃতভাবে বলেন, কেন এই অভিযোগ আমাদের উপর আরেক দল লাগিয়ে? ফাইন, অত দূরে যেতে হবে না। আপনার এক হাতের মধ্যে বসে আছেন পার্থপ্রতিম মিশ্রা।
তৃণমূল কংগ্রেস বামেদের উত্থানে অত্যন্ত খুশি, সেটা হওয়াই স্বাভাবিক, কারণ পাটিগণিতের হিসেবে শাসক দল সুবিধে পায় বিরোধী ভোট ভাগাভাগি হওয়ায়, এবারে পেয়েছে। আপনি যদি পরিসংখ্যান দেখেন, বনগাঁর মানে প্রায় আপনারাও 25%, বিজেপিও 25%, তৃণমূল কংগ্রেসের নিঃসন্দেহে দারুণ সুবর্ণ সুযোগ হয়েছে প্রার্থীর ব্যবধান বাড়িয়ে নিয়ে যাওয়ার। মানে আমি বলছি 2 আর 3-এর মধ্যে যত কম্পিটিশন হবে স্বাভাবিকভাবেই একের সঙ্গে ব্যবধানটা তত বাড়বে, তাই হয়েছে। এক্স্যাক্টলি, সেখানে দাঁড়িয়েই ভাবার বিষয় যে বিরোধী দলের বিরোধী ভোট যেভাবে বিভাজিত হচ্ছে সেটা এই মুহূর্তের রাজনীতিতে খুব কাঙ্ক্ষিত ছিল না। এবং আমি এটাও মনে করি যে আজকের যে রায়ের প্রতি মর্যাদা দিয়েই বলি যে এটা কিন্তু রাজ্যের যে কন্টেম্পোরারি পলিটিক্স তার যে রিফ্লেকশন সেটা আমার মনে হয়নি। মনে হওয়া না হওয়ার একটা কারণ, বড় কারণ হচ্ছে এটা একটা উপনির্বাচন, এবং উপনির্বাচনের ক্ষেত্রে আমরা ট্র্যাডিশনালি দেখে আসি যে সেক্ষেত্রে সাধারণভাবে শাসক দলের যে অ্যাডভান্টেজটা থাকে, এবং মূলত এমন একটা জায়গায়, এমন একটা প্রান্তিক কনস্টিটিউয়েন্সি, এখানে আপনি যদি হিসাব করি আমরা যে প্রান্তিক মানুষ, গরিব মানুষের বাস, এবং সেখানে দাঁড়িয়ে নগরায়নের যে কি বলবো যে প্রভাব সেটা খুব কম, কল্যাণী ছাড়া প্রায় বেশিরভাগ জায়গাতে নেই। এরকম একটা জায়গায় যে আমাদের শাসক দল তার যে সমর্থন ধরে রাখলো, আমি বললাম যে সেটা হচ্ছে যে কি কারণে ধরে রাখতে পারছে সেটা একটা ভাবার বিষয়। এবং পুরো সমর্থনটা অটুট আছে কিনা জানি না, একটু আগেই আলোচনা হচ্ছিল যে আসলে একটা অংশ ভাঙছে আর একটা অংশ গড়ছে। হ্যাঁ, কিন্তু আমি বলবো যে শাসক দলের পক্ষে আসার কোনো কারণ নেই, এই কারণের জন্যই যে শাসক দলের বোঝা উচিত যে এ রাজ্যে কিন্তু শাসক দলের ভোটার বাড়েনি, যে বরং বিরোধী যে অবস্থাটা আছে সেই বিরোধী অবস্থাটাই হচ্ছে যে বিরোধী ভোটটা মোটামুটি একটা কনস্ট্যান্ট জায়গায় গেছে। এবং আমার প্রত্যাশা হচ্ছে বিরোধী ভোটটা হচ্ছে বাড়তে পারে তখনই, যেটা নানা কারণেই সম্ভব হচ্ছে না, যে রাজ্যে সরকার আসার পর, নতুন সরকার আসার পর কনসিস্টেন্টলি যে ইস্যুগুলো, অ্যান্টি পিপল ইস্যুস যেগুলো ছিল সেগুলো নিয়ে যে পরিমাণ আন্দোলন করার দরকার ছিল, সেই আন্দোলন যদি বলেন সামগ্রিকভাবেই বিরোধী দলের ক্ষেত্রে একটু কম ছিল। এবং সেই আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে একটা প্রিকন্ডিশন হচ্ছে সংগঠন, এবং সংগঠন এবং আন্দোলন দুটো একটা আর একটা পরিপূরক। যদি সেই জায়গাটা না হয় তাহলে নতুন করে শাসক দলের পক্ষে ভোট যেটা আছে সেটা না ভাঙাতে পারলে সেটা কিন্তু এই শাসন ব্যবস্থার পরিবর্তন সম্ভব নয়। এবং সেখানে ইন্টারেস্টিং পার্ট যে শাসক দল যতটা মরিয়া হচ্ছেন তার এই ক্লাব কালচার থেকে শুরু করে মেলা উৎসব দিয়ে এই ভোটটাকে ধরে রাখার ক্ষেত্রে, এবং সরকার বহির্ভূত পথে, এবং সেখানে দাঁড়িয়ে বিরোধী বিশেষত বাম ভোট, বামেদের এই ইন্ট্রোস্পেকশনের জায়গায় বামেরা আছেন, এখন তাদের সম্মেলন ইত্যাদি চলছে, যে এরকম একটা সময় সোজা কথা শাসক দল যতটা নিজের ভোট ধরে রাখতে অ্যাগ্রেসিভ, বিরোধী হিসেবে বামেরা ততটা সেই ভোটে থাবা বসাতে বা নিজেদের বিরোধী হিসেবে প্রতিষ্ঠা করতে ততটা অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করেছে কিনা সেই নিয়ে সংশয় জায়গা থেকে। কিন্তু আমি তো অঙ্কে দেখছি না, আজকে যে দুটো আসনের ফলাফল আমরা দেখেছি, একমাত্র বিজেপি ছাড়া কারোর 0.3% কমেছে, কারোর 6% কমেছে, বেড়েছে শুধু বিজেপির। আরেকটা জিনিস আপনি দেখুন, এখন অবধি কি বলা হতো, বিজেপি বেঙ্গলে একটা শহরের পার্টি, শহর কেন্দ্রিক পার্টি। এই যে দুটি আসনে নির্বাচন হলো 8টি বিধানসভা নিরিখে, প্রায় তো সব গ্রামাঞ্চল, কৃষ্ণগঞ্জ তো একেবারেই গ্রামাঞ্চল, দুটো গ্রাম পঞ্চায়েত ব্লক, কোনো মিউনিসিপ্যালিটি নেই। হ্যাঁ, বনগাঁয়ে কিছু আছে, বনগাঁয়ে আছে, হ্যাঁ ঠিকই না, কিন্তু আপনি যদি ভাগ করে দেখেন, হ্যাঁ রুরাল এরিয়া, আর ওইখানে বিজেপির 70,000 ভোট, বিজেপির 70,000 ভোট বেড়েছে। যদি আপনি ভোট সংখ্যা দেখেন আর পার্সেন্টেজ যদি দেখেন, তাহলে বিজেপি গেইন করেছে 6.1%। আর কৃষ্ণগঞ্জে একটু আপনাকে 2011 দেখতে হবে, কেন ওটা বিধানসভার ভোট, 3% ভোট থেকে লাভ মেরে 14%, আর আজকে হলো 29%। এখানে আরেকটা জিনিস আমি শুধু সাপ্লিমেন্ট করি আপনাকে, যে আরেকটা নতুন ফেনোমেনা ইলেকশনে হচ্ছে, সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার কন্টেস্ট, এবং এটা যে গুরুত্ব নিয়ে এই ইলেকশনস থেকে আসছে বা সম্প্রতি কয়েকটা ইলেকশনস থেকে, সেখানে কিন্তু আমাদের রাজ্যবাসী বা ভোটাররা খুব অভ্যস্ত ছিলেন না। এই ট্রায়াঙ্গুলার কন্টেস্টে পারসেপশন ইট ম্যাটার্স, যে আসলে ভোটাররা মনে করছেন যে শাসক দলকে হারাতে গেলে আমি কাকে ভোট দেবো,
এবং এখানে দাঁড়িয়ে তার যখন মনে হচ্ছে, সেই মনে হওয়াটা কি কারণে হচ্ছে, কোন পার্সপেক্টিভ থেকে হচ্ছে, কি পারসেপশন থেকে হচ্ছে, সেটা ভেবে দেখা দরকার। না, কিন্তু সবসময় তো তা হয়নি। মানে শাসকের বিরুদ্ধে সব থেকে শক্তিশালী বিরোধী যাকে মনে হয়েছে সেইভাবে ভোটটা কিন্তু কেন্দ্রীভূত হয়নি। হয়নি বলেই 4টেতে আপনারা এগিয়ে, 4টেতে ওনারা এগিয়ে। হ্যাঁ, এবার তর্কের খাতিরে আমি বলছি যে দেবেশ দাস সিদ্ধার্থনাথ সিং এর ঠিক উল্টো আর্গুমেন্টটা যদি আমি দিই, সীতারাম ইয়েচুরি যদি এটা বলে যে আসলে বিজেপি কে ভোটটা না দিয়ে আপনারা লেফটকে যদি দিতেন তাহলে আসলে বনগাঁ সিটটা জিততে পারতেন, বলতেই পারতেন। আমি বলছি এটাও একটা আর্গুমেন্ট। না, বলতেই পারতেন, সেটা নিয়ে তো মানে সেটা বলেননি, এটা আপনার আগের কথার একটা উদাহরণ হতে পারে। মুখ থেকে বের হচ্ছে না, বামেরা ততটা অ্যাগ্রেসিভ নয়, সেটাই বলছি। আমার পরে টেবিলে যাব। মানুষের বোধহয় আগে থেকে ঠিক করে দিতে হবে যেরকম ভাবে সিট অ্যারেঞ্জমেন্ট হয়, আমরা এখানে আপনারা ওখানে তারা ওখানে, সিপিএম এখানে বিজেপি ওখানে, এই সিট অ্যারেঞ্জমেন্ট হয়ে গেলে বোধহয় ঠিক করতে পারবে। বিজন, একটা কিন্তু মানুষ ঠিক করে নেন। এই রাজ্যেও একাধিক ভোটে দেখা গেছে যে ধরা যাক মান্নানদা ভোটে দাঁড়িয়েছেন, মান্নানদাকে হারাতে হবে বেশিরভাগ ভোটার মনে করছে, তারা বিরোধীদের মধ্যে একজন কাউকে বেছে নিয়ে সেখানে ভোটটা সংঘবদ্ধ হচ্ছে। আমাদের রাজ্যে বহুবার হয়েছে, এবং এর জন্য মানে কোনো ফতোয়া, কোনো সার্কুলার লাগে না। এটা আপনি মানুষের একটা প্রবণতা। আমি সেদিকে আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে বিজেপির বৃদ্ধির কথা শিশিরবাবু দাবি করছিলেন। পরিসংখ্যান কি বলছে? বনগাঁ লোকসভা কেন্দ্র, কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্র, দুই কেন্দ্রের উপনির্বাচনেই খালি হাত বিজেপির, কিন্তু তাদের শক্তি যে রাজ্যে ক্রমশই বাড়ছে তা দুই কেন্দ্রের ফলাফলে আরও একবার স্পষ্ট হয়ে গেল। দু জায়গাতেই ভোট বাড়ল বিজেপির। 2011 বিধানসভা ভোটে কৃষ্ণগঞ্জ কেন্দ্রে বিজেপি পেয়েছিল 3.09% ভোট, যা 2014 লোকসভা ভোটের ফলের নিরিখে বেড়ে হয় 14.55%। এবার তাদের ভোট প্রাপ্তির হার প্রায় 15% বেড়েছে। এবার কৃষ্ণগঞ্জে বিজেপি পেয়েছে 29.27% ভোট। এবারের উপনির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপি তৃতীয় হয়েছে ঠিকই, কিন্তু তাদের ভোটের হার অনেকটাই বেড়েছে। 2009 সালে বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী পান 3.95% ভোট। 2014 বিজেপির ভোট শতাংশ বেড়ে হয় 19.21। এবার তাদের প্রাপ্ত ভোটের হার আরও বেড়েছে। বনগাঁ লোকসভা কেন্দ্রে এবার বিজেপি 25.17% ভোট পেয়েছে। উপনির্বাচনে ভোটের হার বাড়ায় কিছুটা স্বস্তি পেলেও রাহুল সিংহের সাফাই, বনগাঁ ও কৃষ্ণগঞ্জ দুই আসনে তারা বরাবরই কমজোরি। নির্বাচনে বিজেপি একমাত্র পার্টি যারা তাদের জনাধারকে বৃদ্ধি করতে পেরেছে, বাকিদের জনাধার কমেছে। কৃষ্ণগঞ্জ এবং বনগাঁ এই দুটো কেন্দ্র কিন্তু তুলনামূলকভাবে আমাদের কাছে কমজোরি জায়গা। উপনির্বাচনে জয়ের পর তৃণমূলের গলায় কটাক্ষের সুর। তাদের দাবি 2016 নির্বাচনে রাজ্য ছেড়ে পালাবে বিজেপি। 16 সালে ভাগ বিজেপি ভাগ, ধর্মের ভিত্তিতে যে ভাগ করবার চেষ্টা হচ্ছে, যে অপপ্রচার এবং মিথ্যাচার করবার চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংঘবদ্ধভাবে তারা রায় দেবে। ক্রমাগত ভোট শতাংশের বৃদ্ধিকে 2016 বিধানসভা নির্বাচনে বিজেপি কতটা দূর পর্যন্ত নিয়ে যেতে পারে সেটাই এখন দেখার। দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। মান্নানদা, আপনার বিশ্লেষণ কি এই ভোটের উপনির্বাচনে? না, এই ভোট তো এরকম ভোট তো অনেকবার হয়েছে, তুমি তো নিজেও দেখেছো। বিয়েতে চৌরঙ্গিত নির্বাচন হলো, শাসক দল জিতলেন, কংগ্রেস তার চিরাচরিত সিটটা হারিয়ে ফেললো পলাশেন। আবার তার কমাস পরে ইলেকশন হলো, যখন আবার আমরা অনেক ভোটে জিতাম সুবোধবাড়ি, গুরুদাস দাসগুপ্ত হারলেন পাঁশকুড়াতে, আবার তারপরে হলো। তো একটা উপনির্বাচনের সবসময় ঠিকই, কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল যদি হঠাৎ একটা ট্রায়াঙ্গেলের শেপ নিতে থাকে, এটা পশ্চিমবাংলায় যেটা আমরা বারবার বলছি একটা জিনিস হচ্ছে, পশ্চিমবাংলার মানুষ হচ্ছে সাধারণত সাম্প্রদায়িকতা বিরোধী মানুষ। সাম্প্রদায়িক শক্তির উত্থানে পশ্চিমবাংলার মানুষ কিছুটা আতঙ্কিত হয়, কিন্তু আমাদের দুর্ভাগ্য সাম্প্রদায়িক বিরোধী রাজনৈতিক দলগুলো তারা যেটা হচ্ছে আজকে এখন যে রাজনীতির বিশ্লেষণটা হচ্ছে এখনকার পরিস্থিতির উপর ভিত্তি করে, আগামী দিনের রাজনৈতিক বিশ্লেষণটা হবে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে। কারণ যারা সাম্প্রদায়িক বিরোধী মানুষ তারা দেখলেন যে সিপিএম হারাতে পারবে না, কংগ্রেসের পক্ষে কোনো প্রশ্নই নেই, স্বাভাবিক কারণে তখন তারা চলে গেলেন তৃণমূলের দিকে। কিন্তু স্বৈরাচারিতাও যে একটা আমাদের পক্ষে একটা বিরাট শুভ শক্তি, সেই বোধটুকু এখন আমাদের বিভিন্ন রাজনৈতিক দল যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে চায়, যারা স্বৈরাচারিতার বিরুদ্ধে লড়াই করতে চায়, তাদের মধ্যে উপলব্ধিটা হয়নি। এইটা যদি আজকে এই ইলেকশনটা তাদের একটা শিক্ষা দেয়, কারণ আমি বারবার বলেছি যে তৃণমূলের মধ্যে একটা বিভাজন হবেই। তৃণমূলের যে শক্তিরা সাম্প্রদায়িক বিরোধী শক্তি, তারা দেখলে যে কেউ তো হারাতে পারবে না,
তাহলে বিজেপি এসে যাবে, বিজেপি এসে গেলে তারও আমাদের জোর করে দলটা ভাঙাবে। আমার দুটো পয়েন্টের মধ্যে লাগছে মান্নান্দা, একটা বিরতির সময় আছে, বিরতির পর ফিরবো। এক হচ্ছে তৃণমূলের মধ্যে বিভাজন, এবং দুই হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে কেন্দ্র করে কোথাও একটা সংখ্যালঘু তার সমর্থন দিচ্ছে, সেই শক্তি সংঘবদ্ধ হচ্ছে। সত্যি কি তাই, না এটাও মিথ? ছোট্ট বিরতির পর এই নিয়ে আলোচনায় ফিরবো সঙ্গে। মুকুল রায় এবং তৃণমূল কংগ্রেস বিচ্ছেদ কি আসন্ন? তৃণমূলের ওয়াকিবহল মহল মনে করছে যে কয়েক দিনের অপেক্ষা, তার কারণ এই উপনির্বাচনের ফল দল এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মধ্যে ফাটলটা আরও বাড়িয়ে দেবে। বনগাঁ কৃষ্ণগঞ্জ দুটি কেন্দ্রই নিজেদের দখলে রাখল তৃণমূল, যদিও এই জয় নিয়েও দলের অন্দরে দুরকম প্রতিক্রিয়া। এই ফলাফল দুজনের রাজনৈতিক ভবিষ্যতের ওপর কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। তারা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুকুল রায়। একজন তৃণমূলের বর্তমান যুবরাজ, অপরজন দলের সদ্য প্রাক্তন নাম্বার 2। প্রত্যাশিতভাবেই এই ফলাফলকে ভিন্নভাবে বিশ্লেষণ করছেন দুজনের অনুগামীরা। সূত্রের খবর, অভিষেক শিবিরের দাবি উপনির্বাচনে জোড়া জয় প্রমাণ করে দিল তৃণমূলে মুকুল রায় কোনো ফ্যাক্টর নন, তার সাংগঠনিক দক্ষতা, ভোট ম্যানেজমেন্ট এসবই তৈরি করা। এবারের উপনির্বাচনের প্রচারে মুকুল ছিলেন নমনম করে, নামকে বাঁচতে সভা করেছেন, কিন্তু বিজেপির বিরুদ্ধে একবারও মুখ খোলেননি। উপনির্বাচনে তৃণমূলের স্টিয়ারিং ছিল মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। কোমর বেঁধে প্রচার তো করেইছেন, ভোটের দিনও তৃণমূল ভবনে বসে সব জায়গার খোঁজ খবর নিয়েছেন, যা একসময় করতে দেখা যেত মুকুল রায়কে। ভোটের ফলের পর অভিষেক শিবিরের দাবি ফলাফলেই প্রমাণ হয়ে গেল নির্বাচনী ব্যবস্থাপনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্টই পটু। বনগাঁর মা ভাই বোনেরা আমার, কৃষ্ণগঞ্জের মা ভাই বোনেরা আমার, আমাদের অভিষিক্ত করে দিয়েছেন, আমাদের আপ্লুত করে দিয়েছেন, আমাদের হৃদয় ভরে দিয়েছেন। অভিষেক শিবিরের এও দাবি, ভোটের ময়দানেই যেখানে মুখ্যমন্ত্রীর ভাইপো নিজেকে সফলভাবে প্রমাণ করতে পেরেছেন, সেখানে মুকুল রায়ের সঙ্গে নতুন করে আর সমঝোতার প্রশ্নই ওঠে না। তৃণমূল নেত্রীও যে তার একদা ছায়াসঙ্গীকে গুরুত্ব দিতে রাজি নন, তা স্পষ্ট হয়ে গিয়েছে। Now they're pitting Mukulda against you. What do you have to say to that? Please, I think you should not ask me this question. You should not ask me this question. You ask my block president, they will give you the reply. There are so many. And if any individual, they have the prerogative, they can think anything because this is a political. But party is intact. Party is together. It's a collective family. মুকুল রায়ের ঘনিষ্ঠ শিবির অবশ্য এই উপনির্বাচনে তৃণমূলের জয়কে অন্যভাবে ব্যাখ্যা করছেন। তাদের দাবি, সংগঠনই ভোটে জেতায়, সেই কারণেই বিজেপি শক্তি বৃদ্ধি করলেও সংগঠনের অভাবে তারা মানুষের ক্রমবর্ধমান সমর্থনকে ভোটযন্ত্র পর্যন্ত টেনে নিয়ে যেতে পারেনি। উল্টোদিকে তৃণমূল বনগাঁ এবং কৃষ্ণগঞ্জ নিজেদের দখলে রাখল, কারণ তাদের সংগঠন জোরদার। মুকুল ঘনিষ্ঠদের প্রশ্ন, দুদিনে তো আর এভাবে শক্তিশালী সংগঠন গড়ে ওঠেনি, আর এতদিন ধরে তৃণমূলের সংগঠন কে গড়েছেন তা তো সবারই জানা। মুকুল ঘনিষ্ঠ শিবিরের এও বক্তব্য, তৃণমূলের এই জয় অনেকটাই বিরোধী ভোট কাটাকাটির জেরে। এর মধ্যে বনগাঁ লোকসভা কেন্দ্রে দ্বিতীয় সিপিএম ও তৃতীয় বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এর ফলে আখেরে লাভ হয়েছে তৃণমূলের, কারণ দ্বিতীয় ও তৃতীয়র মধ্যে জোর টক্কর হওয়ায় প্রথমের সঙ্গে দ্বিতীয়র ব্যবধানই বেড়েছে। মুকুল রায়ের ঘনিষ্ঠ শিবিরের দাবি, সারদাকাণ্ড নিয়ে শাসক দলের ওপর মানুষের কি পরিমাণ ক্ষোভ তৈরি হয়েছে তার প্রতিফলন উপনির্বাচনে পড়া সম্ভব নয়। তাই কেউ যদি দাবি করেন সারদার কোনো প্রভাব এ রাজ্যে নেই, তা ঠিক নয়। 2016তেই তা দেখা যাবে। এদিকে বিচ্ছেদ জল্পনার মাঝে এদিন দিল্লি যান তৃণমূলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। এতে দলের অন্দরে মুকুল রায় ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। নতুন কোনো সমীকরণ তৈরি হয় কিনা সেদিকেও নজর মুকুল ঘনিষ্ঠদের। তাদের দাবি, মুকুল রায়ের তৃণমূল বিচ্ছেদ এখন কার্যত সময়ের অপেক্ষা। মুকুল রায় নিজেই বুঝিয়ে দিয়েছেন তিনি উপযুক্ত সময়ের অপেক্ষা করছেন, সেই সময় কবে আসবে সেদিকেই নজর রাজনৈতিক মহলের। বিতনু চট্টোপাধ্যায় ও হংসরাজ সিংহ, এবিপি আনন্দ। মইদুল, ইংরেজিতে একটা কথা আছে না, পাওয়ার ইজ দ্য বেস্ট সিমেন্টিং ফ্যাক্টর। আজকের এই উপনির্বাচনে বিপুল জয় তৃণমূল কংগ্রেসের, যে এই আছি নেই, এতজন বিক্ষুব্ধ, এতজন বাইরে কথা বলছেন, এতজন বিজেপির দিকে পা বাড়িয়ে আছেন, এই যাবতীয় জল্পনাকে আরও কিছু দিনের জন্য দূরে ঠেলে দিতে পারবে? হ্যাঁ, কিছুটা দূরে ঠেলে দিতে পারবে। তৃণমূল দেখুন, ক্ষমতায় থাকলেই তখন বিভিন্ন ধরনের ভেস্টেড ইন্টারেস্ট, বিভিন্ন ধরনের গ্রুপ তখন আপনার কাছে থাকবে। তৃণমূল কংগ্রেস আজকে সেটা প্রমাণ করেছে যে তারা ক্ষমতায় বহাল তবিয়েতেই আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মুকুল রায় যে আজকে যে কথাটা বলছেন, দেখবেন তার তিনি অতটা আর উত্তেজনা তার মধ্যে নেই। যেরকম কনফিডেন্স তাকে আমরা গত মাসে দেখেছিলাম দিল্লি থেকে ফেরার সময়, সিবিআই থেকে বেরোনোর সময়, সেই কনফিডেন্সের কিন্তু বডি ল্যাঙ্গুয়েজটা অতটা নেই। এবার এখন অভিষেক
আগেও এখানে আলোচনা হচ্ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই যাত্রা কিন্তু সফল, এবং দেখুন চৌরঙ্গী এবং নিঃসন্দেহে অভিষেকের চেয়ার এই উপনির্বাচনে দুটো ফলে পোক্ত হলো, একদম পোক্ত হলো। এবং আপনি দেখবেন যে চৌরঙ্গীতেও কিন্তু অভিষেক দায়িত্ব ছিল, চৌরঙ্গী জিতলো, ভাইপো জিতলো, আর মুকুল রায় কিন্তু অনেক মার্জিন কমিয়েছিল বসিরহাট দক্ষিণে, কিন্তু হেরে গেল আলটিমেটলি। তো এই নির্বাচন সেদিক থেকে বলতে গেলে মোটামুটি মুকুল রায়ের এপিটাফ লেখা হয়ে গেছে তৃণমূল দলে, যদি না মুকুল রায় ফার্দার কোনো নেগোসিয়েট করে যদি আবার ফিরে আসতে চান, আর গুড বয় হয়ে যদি আবার ফিরে না আসতে চান মোটামুটি, তাহলে মুকুল রায় যা মানে করেছেন সেটার কিন্তু একটা এপিটাফ কিন্তু মুকুল রায়ের রাজনৈতিক, তৃণমূলের রাজনৈতিক জীবনের ক্ষেত্রে। শিশিরদা, আরেকটা মত আছে, সেটা হচ্ছে বিজেপির এই ফল নিঃসন্দেহে বিজেপি অনেকটা বেড়েছে, উত্থান হয়েছে, কিন্তু কোথাও একটা জনসমর্থনকে যেভাবে সংগঠনে বুথ স্তরে নিয়ে যেতে হয় সেখানে বিজেপির এখনো খামতি আছে, মানবেন আপনি? দেখুন, আর সেই খামতির জায়গায় যদি মুকুল রায়ের মতো কোনো সংগঠক স্পেসটা ভরতে চায়, মুকুল শিবিরের একাংশের বক্তব্য, আমি সত্যি মিথ্যে যাই না, আপনি বেটার বলতে পারবেন। দেখুন একটা কথা, এই যে আজকে আমরা আলোচনা করছি, তাই বিজেপি এই একটু খামতি থেকে গেল, বুথ স্তরে হলো না, জিতলো কেন? আমরা দুইটি আসনের মধ্যে কোনো একটি আসনে জিতিনি, মানে এখন কোথায় বিজেপি, এটা তো মানে ফিগার এক্স্যাক্টলি, আমি ওই কথা বারবার বলছি, ওই জায়গা আমরা এসে গেছি। আচ্ছা, আর যে আপনার সেকেন্ড পয়েন্ট যেটা মুকুল রায় নিয়ে, দেখুন আজকে কোনো বিজেপির নেতা বলেছে মুকুল রায় নিয়ে দ্যাট উনি আসছেন, কিংবা আমরা কালকেই আপনার সিদ্ধার্থ সিং বলেছেন দুবাসের মধ্যে তৃণমূল কংগ্রেসের ভাঙন অবশ্যম্ভাবী, আপনাদের চ্যানেলই দেখিয়েছে, ম্যান মার্কিং করছে সিদ্ধার্থ সিং এর উপর, একদম বলেছে, আপনি বলেছেন, আমি যখন আপনাদের চ্যানেলে যখন রেজাল্ট বের হচ্ছিল তখনই বলেছেন উনি একটা দলকে ভাঙিয়ে আরেকটা ক্ষমতায় আরেকটা যোগ করতে যায়। আমি জিজ্ঞেস করি আমার ভাইকে, আজকে আমাদের কি কাজ তৃণমূলকে এক জায়গায় দাঁড়িয়ে ওরা দাঁড়িয়ে থাকবে একক হয়ে, সেটা কি আমাদের কাজ? না না, টাকা তো অনেক আছে, তার মানে আপনি বলছেন আপনার প্রত্যেক নেতা বিক্রির জন্য প্রস্তুত? এই কথা বলবেন, আপনি নিজের নেতাকে তাড়িয়ে দিচ্ছেন না কেন? তাড়িয়ে দিচ্ছেন না কেন? একটা প্রশ্ন আমি বলছি, বিজন যেটা বললেন খুব কারেক্টলি, যে আসলে একদম ঠিক মানুষকে চিনেছেন, যিনি এই রাজ্যে প্রচুর দেখবেন ভিন দলের মানুষের মানে জলস্থল অন্তরিক্ষ থেকে ধরে এনে পতাকা চেঞ্জ করে দিতেন, তাহলে এবং তিনি সংগঠনটা চালিয়েছেন, মুকুল রায়ের কথা বলছেন, এবং তিনি আজকের পতাকা বদলে এগিয়ে চলেছেন সিদ্ধার্থ সিং এর ডাকে, যদি এটা হয় অবাক হওয়ার কিছু থাকবে না। ওটা নিয়ে বলা হয়নি, সাধু মানুষ নন, বুঝতে পারছি, ওইখানে একটা ছোট গল্প, এখানে একটা উপন্যাস, ওখানে একটা বিভিন্ন নাম ক্যারেক্টার আছে। আমি একটা কথা বলছি, এরা যারা বন্ধুরা বলছে অনেকে রাজনৈতিক অভিজ্ঞতা কম বলেই বলছেন, এবং মানুষের স্মৃতিশক্তিকে যদি একটা দুর্বল ভাবে তার ঠিক নাই। সিদ্ধার্থনাথ সিং কিছুদিন আগে পর্যন্ত বললেন মুকুল ভাগ হবে 2015-তে, এবং মুকুলকে অ্যাকিউজ করলেন যে সারদার এর সঙ্গে এ করে। আজকে কোন মন্ত্র বলে হঠাৎ মুকুলকে আহ্বান জানাচ্ছেন, যেটা বিজন বললো, কোথায় সিদ্ধার্থনাথ সিং বলেছে কথাটা বুঝো, তৃণমূলে ভাঙন হবে, একবারও বলেনি কিন্তু বিজেপিতে মুকুল জয়েন করছে, এবং সুমন, আমার মনে হচ্ছে সুমন এই প্রশ্নটা, আপনার প্রশ্নটা সুমন এই প্রশ্নটা একটা মুখোমুখি অনুষ্ঠানে সিদ্ধার্থনাথ সিংকে করেছিলেন, যে আপনি যে বলেছিলেন ভাগ মুকুল ভাগ, তো সেটা তো 2015 হলো কথা, বলে 2015 এখনো 10 মাস বাকি রয়েছে। চমৎকার ব্যাখ্যা আছে মইদুলের, সেটা হচ্ছে সিদ্ধার্থনাথ সিং যে ভাগ মুকুল ভাগটা বলেছিলেন, আসলে যে শব্দটা বলেননি সেটা হচ্ছে তৃণমূল, মানে ভাগ মুকুল তৃণমূল থেকে ভাগ, এইটা বুঝিয়ে চমৎকার রুচিকর আমি না করে পারলাম না। আমি বিজনের আমার একটা প্রশ্ন আছে, আমি এই লাইনে যেটা শেষ করলেন, তৃণমূল কংগ্রেসে মুকুল রায় ছিলেন, আছেন, থাকবে, ঠিক ঠিক,
আচ্ছা যদি এর অন্যরকম কিছু হয়, যেটা অনেকে বলছেন যে সব 1.5 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে হতে পারে, তাহলেও সেদিন তোমার সঙ্গে আমি বসবো। সেখানে একটা আমার একটা ইন্টারজেকশনে ছোট্ট, সেটা হচ্ছে রাহুল সিনহা গত কয়েক সপ্তাহ আগে যেদিনকে মুকুল রায়কে ডাকা হয়, সেদিনকে রাহুল সিনহা বলছেন, তার কয়েকদিন পরেই বলছেন যে মুকুল রায় একটা গুরুত্বপূর্ণ রাজসাক্ষী হতে চলেছে। এখন এই যে গুরুত্বপূর্ণ রাজসাক্ষী হতে চলেছে, এই যে ডিসক্রিট ইনফরমেশন, এটা রাহুল সিনহা সিবিআই ইনফরমেশন দিতে পারেনি না, দিতে পারেন না। আচ্ছা, মুকুল রায় বেরিয়ে এসে বলছেন যে আমিও বলতে পারি না, তাহলে রাহুল সিনহার কাছে এই ইনফরমেশনটা কি করে হতে পারে? যে না না, তো বলেছেন, তা তোমরা ক্যামেরা চালাও, তোমরা চালাও, আমি তো বলছি না, বলেননি। শুনুন বিজেপি বৈজুল আগেও বলেছে, বৈজুল আমি একটা কথা বলি, জাস্ট বৈজুল এটা বলেন, বৈজুল আমি বলছি রাহুল সিনহা এট দ্য এন্ড অফ দ্য ডে পলিটিশিয়ান। একটু আগে উনি বললেন তৃণমূল দলটা ইন্ট্যাক্ট থাকবে, নিটল থাকবে, এটা আমরা চাইবো। রাহুল সিনহা যখন বলছে যে ও রাজসাক্ষী হতে চলেছে, মানে ও রাজসাক্ষী হয়ে তৃণমূল দলটাকে ডোবাবে মুকুল রায়, তারপরে মুকুল রায়কে তারপরে মুকুল রায়কে ঘিরে একটা তৃণমূলের মধ্যে বিরাট অবিশ্বাস তৈরি হবে, এই ও রাজসাক্ষী সবাইকে ডোবাচ্ছে। তো রাহুল সিনহা বিরোধী দল হয়তো এটাই চাইবে, এবং রাহুল সিনহা অনেকটা সাকসেসফুল। মুকুল রায় আজকে যে মুকুল রায়কে ঘিরে যে অবস্থা তৃণমূলে, বলতে পারবো একটা কথা বলি, এই যে আপনি বললেন আজকে কি হলো, আজকে কে জানো কোন সাক্ষী হচ্ছে। শুনুন, মুকুল বাবু কে কে সন্দেহ কে করছে ওনার উপর? তৃণমূল দল। কেন? যদি উনি বড় নেতা, আপনার 2 নম্বরের নেতা, আপনি আজকে ওনার উপর আঙুল তুলছেন, সন্দেহ করছেন, কেন করছেন? আমি একবার তোমার কাছে আসবো, বিজনের কাছে আসবো, কিন্তু তার আগে একবার দেখে নেবো দীনেশ ত্রিবেদী, যাকে ঘিরেও একেবারে এই জল্পনা। দীনেশ ত্রিবেদী সরাসরি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন, তার যে অবস্থান তাতে অটল থেকেছেন, তারপরে তাকে পদ দেয়া হয়েছে, কিন্তু সেখানেও তার মতামত পাল্টেছে, এমন খবর নেই। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নতুন পদ দেওয়ার পরের দিনই বিজেপি সভাপতি অমিত শাহর ছেলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে নয়া জল্পনা উস্কে দিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। রবিবার নয়াদিল্লির অশোকা রোডে অমিত শাহর ছেলের বিয়ের প্রীতিভোজ অনুষ্ঠান ছিল। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে উপস্থিত ছিলেন মুলায়ম সিংহ যাদব, শরদ পাওয়ার সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। তৃণমূলের তরফে অবশ্য ছিলেন একজনই, দীনেশ ত্রিবেদী। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে এই ছবিতেই নতুন সমীকরণের ইঙ্গিত খুঁজে পাচ্ছেন, কারণ কয়েকদিন আগে এই দীনেশ ত্রিবেদী প্রকাশ্যে নরেন্দ্র মোদীর প্রশংসার পাশাপাশি রাজ্য সরকারের কাজে সমালোচনা করেছিলেন। দেশে যদি কেউ ভালো কাজ করে, তাহলে ভালো কাজ করার, প্রশংসা করার কোনো বাধা নাই। আমার সমর্থন না, পুরো দেশ, পুরো দুনিয়া সমর্থন করছে। এভাবে সরব হওয়ায় কড়া ব্যবস্থা নেওয়ার বদলে শনিবার কালীঘাটের বৈঠকে দীনেশ ত্রিবেদীকে সর্বভারতীয় সহসভাপতির পদে বসান মমতা বন্দ্যোপাধ্যায়, যা দেখে বিরোধীদের অনেকে বলছেন এটা পদ দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা। ममता बनर्जी वो भी घबराई हुई है, इसीलिए वो बागी जितने भी नेता हैं उन लोगों को कोई ना कोई पद दे रही हैं, तो घर हिलता हुआ दिख रहा है। দীনেশ ত্রিবেদীর ঘনিষ্ঠরাও আগেই দাবি করেছেন নতুন পদ পেয়ে দীনেশ ত্রিবেদী আহ্লাদিত হয়ে যাবেন, এমনটা ভাবার কোনো কারণ নেই। তাদের যুক্তি ছিল দীনেশ ত্রিবেদী তো অনেক আগে রেলমন্ত্রীর মতো পদও ছেড়েছেন, তাই দলের পদের জন্য তিনি লালায়িত, এমনটা মোটেও নয়। পদোন্নতির পরদিনই অমিত শাহর ছেলের বিয়ের অনুষ্ঠানে দীনেশের উপস্থিতি তার ঘনিষ্ঠদের এই দাবিকেই আরও জোরালো করল বলে মত রাজনৈতিক মহলের একাংশের। পর্যবেক্ষকদের একাংশের দাবি, মুখ্যমন্ত্রী যেখানে দিল্লিতে একের পর এক বৈঠকে যাচ্ছেন না, এমনকি নীতি আয়োগের প্রথম বৈঠকেও গেলেন না, সেখানে বিজেপি সভাপতির পারিবারিক অনুষ্ঠানে তাঁরই দলের সর্বভারতীয় সহসভাপতির উপস্থিতি যথেষ্টই তাৎপর্যপূর্ণ। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। বিজন, একটা জিনিস নিঃসন্দেহে যে এই দুটো উপনির্বাচনের এই বিপুল জয় দলকে সংঘবদ্ধ করার যে প্রচেষ্টা, সেটা তো নিঃসন্দেহে কিছুটা সুবিধা হবে। যারা বলছিলেন অনেকেই ঠিক ভোটের আগে আগে কারো কারো বিবেক জাগ্রত হয়েছিল, আমার মনে হয় না, মানে বিবেক আবার কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়বে। সেই বিবেক আসলে দল তো একটা বিষয়, যখন মানুষ ভোট দেন তার কাছ থেকে আশা করেন যে আমি ভোট দিয়েছি মানে কাকে ভোট দিয়েছি দেখে তার প্রতি আমার একটা দায়বদ্ধতা থাকে, এবং রাজনীতিবিদদের দায়বদ্ধতা ভোটারদের কাছে, এক্স্যাক্টলি, ভোট যার ফলে ম্যাটার্স। তো অনেক ক্ষেত্রে সমস্ত দল, তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, বামফ্রন্ট, এটা বিষয় না।
প্রতিটি রাজনৈতিক দলের কিছু ভুলভ্রান্তি থাকতেই পারে, সেটা দলের মধ্যে আলোচিত হওয়াটা খুব গ্রহণযোগ্য। দলের মধ্যে যদি আলোচিত না হয়ে বাইরে করেন, সেটা আমার মনে হয় দলের প্রতি তার আনুগত্য। তারপরেও যেটা দেখা যাচ্ছিল, যারা বাইরে করছেন কোনো একটা অস্বস্তিকর পরিস্থিতিতে তাদের বিরুদ্ধে কিন্তু শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আসছিল না, সেখানেও তাদের অন্য ধরনের পদের গাজর, অন্য ধরনের দিয়ে যে সবাই একসঙ্গে থাকো, এটা একটা স্ট্র্যাটেজি। মানে আমি ভালো খারাপ বলছি না, কিন্তু আমি বলছি সেই ক্ষেত্রে দলের শৃঙ্খলা রাখার ক্ষেত্রে সুবিধা হবে, জাগ্রত বিবেকগুলোকে ঘুম পাড়ানো যাবে চাপড়ে। সেখানে ওই যে স্ট্র্যাটেজির কথা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে বাংলার মানুষ দেখেছেন, ঠিক এই স্ট্র্যাটেজিতে উনি চলতেন না বলে হঠাৎ করে এই স্ট্র্যাটেজি নিতেই অনেকে একটু কেমন হয়ে গেলেন, কিন্তু স্ট্র্যাটেজিটা যে ঠিক সেটা বাংলার মানুষের কাছে প্রমাণ করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি চিনতে মানুষ এইভাবে যেতেন, যখন দিনেশ ত্রিবেদী রেলের ভাড়া বাড়ালেন, দুদিনের মধ্যে সরিয়ে দিয়ে বকুলকে করলেন তুমি আর রেলমন্ত্রী নয়, এটা একটা মমতা বন্দ্যোপাধ্যায়। আর একটা মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নরেন্দ্র মোদীর এই বিশাল প্রশংসার পর সেই দীনেশ ত্রিবেদীকে অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট করলেন। আজকের প্রতিক্রিয়াটাও আমার খুব মানে ইনফ্যাক্ট চমৎকার লেগেছে, সেটা হচ্ছে যে আমি যত জিতবো তত সফট হব। মানে আমি বলছি আরো খুব একটা ইন্টারেস্টিং কথা আছে, কিন্তু আমি বলছি সফটনেস, এবং তুমি লক্ষ্য করে দেখবে এক সপ্তাহের মধ্যে বলেছে, কোন অনুষ্ঠানে আমার মনে পড়ছে না, যে সমালোচনা হোক না, যত সমালোচনা হবে তত। আমি বলছি এইটা কিন্তু ভিন্ন সুর। আমি বলছি কি করবেন ভবিষ্যৎ বলবে, ইতিহাস বলবে, কিন্তু সুরটা গণতান্ত্রিক এবং এই সুরের কারণ কি সারদা স্ক্যাম এন্ড মুকুল ফ্যাক্টর। মানে আমি দলে একটু বেকায়দার মধ্যে পড়েছি, তাই আমি কি সহিষ্ণুতা, পরমত শোনা, বিরোধী বৎসনা, তুমি বলছো জেনুইনিটি না, এটাও একটা স্ট্র্যাটেজি। মানে আমি এটা স্ট্র্যাটেজি হিসেবে দেখছি, কারণ তুমি দেখো গুরুত্বপূর্ণ কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিজনেস স্ট্র্যাটেজি হিসেবে দেখছি। একটা দারুণ কথা বলেছেন, 33% নো 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 নেতাজি সামান্য বিষয়, আমি ওই নিয়ে মন্তব্য করব না। আমি ওই বিষয়ে মন্তব্য করব না। না না না, আমি জানি না আপনি কি বলতে চাইছিলেন, আমি ওই বিষয়ে মন্তব্য করব না। আমি যেটা বলতে চাইছিলাম, 33% মহিলা সংরক্ষণের বিষয় থেকে মমতা বালা ঠাকুরকে সংসদে পৌঁছে দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের পক্ষে 35% মহিলা সংরক্ষণ করা গেল, 35% মহিলা রিপ্রেজেন্টেটিভ সংসদে পৌঁছে গেল। বলবেন তো একজন দুজন তিনজন আছে ক্যাবিনেটে, কতজন? কোন ক্যাবিনেটে? মন্ত্রিসভায়, ক্যাবিনেটে, স্টেট ক্যাবিনেটে 35% নেই। কত শতাংশ? আপনাদের যারা আলোচনা করেন অনেক ভালো বক্তা আপনাদের মধ্যে, কিন্তু শতাংশের বিচারে এখানে 3-4এই থাকে। তো ওই অনেক সময় অনেক জায়গায় এরকমই হয়। আমি যাদেরকে সবথেকে ভালো বক্তা, আমি আজকে ওই কথায় যাব না, আজকে ওই কথায় যাব না। সুমনদা তুমি একটা খুললে বলে আমি বললাম সংখ্যালঘু ভোট নিয়ে এর আগেই আলোচনা করছিলেন খুব ইন্টারেস্টিং ভাবে। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের মুসলিমদের প্রতি যে বঞ্চনা, সেই বঞ্চনার পাশে, বঞ্চিত মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। একটু ব্যাখ্যাটা দিই প্লিজ। আমি একটু বলে নি, তারপর বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চিত মানুষদের পিছনে দাঁড়িয়েছেন, খুব ভালো কথা। সারদাতে যে এত লক্ষ লক্ষ বঞ্চিত মানুষ হয়েছে, তাদেরকে তো টাকা ফেরত দিচ্ছে না, দেওয়া শুরু উল্টে। আচ্ছা, তুমি স্বীকার করলে যে মুকুল রায় এখনো তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, ঠিক আছে? এটা কি না বলছে কে? এবার মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কেন এটা বলছে না যে মুকুল রায়ের ওপরও একটা সিবিআই তদন্ত হওয়া উচিত? কারণ মুকুল রায় তো সাধু নন, মুকুল রায় তো সেখানে একটা মানে যেমন মদন মিত্র থেকে মদন মিত্র যেমন বঞ্চিত মানুষ, ব্যাপারটা শুধু সংখ্যালঘু নয়। দেখো আজকে কথা বলি, সারা বছর ধরে তোমরা সবাই মিলে আক্রমণ করেছো, আজকে আমি এই আক্রমণকে হাতে রাখছি নো 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 নো। আজকে আমি যে ব্যাখ্যা দিচ্ছি তুমি শোনো, এরপরে বলবো। না 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 নো নো, আজকে আমি একটু বলি, দাঁড়ান। হ্যাঁ, বঞ্চিত মানুষের কথা এই কারণে বলেছি, মুসলিম মানুষরা দীর্ঘদিন ধরে 34 বছর বঞ্চিত হয়েছে এবং তার আগেও হয়েছে। কিন্তু এইটা অনেকে বলেন না যে মুসলমান ভাইদের পাশে দাঁড়াচ্ছেন বলে অনেকেই তাকে অভিযোগ করে তার বিরুদ্ধে। বলি 25শে ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় যখন গিয়ে চার্চে যান, তখন কিন্তু সে প্রশ্ন ওঠে না।
দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ যখন তৃণমূল কংগ্রেস দখল করে তার পরপরই আমাদের ইয়েতে গঙ্গাসাগরে যে ট্যাক্স নেওয়া হতো সেই ট্যাক্সটা বিনা পয়সায় করে দেয় হিন্দুদের জন্য, সেটা কিন্তু বলা হয় না। বলা হয় না যে এই মন্ত্রিসভার মধ্যেই রয়েছেন রচপাল সিং, যিনি সংখ্যালঘুদের মধ্যে পড়েন, আবার যিনি রয়েছেন আমাদের একটু বলি, আমি বলছি সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সংখ্যালঘু বলতে যা বোঝায় প্রত্যেকের জন্য তিনি কিছু করার চেষ্টা করেছেন। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই যেটা এতগুলো উদাহরণ দিলে সবকটা উদাহরণ ঠিক আছে, তুমি আমায় বলো এর কোনটা অস্বাভাবিক? একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশে এক্স্যাক্টলি এইটাই তো হবে, বরঞ্চ এর থেকে বেশি হবে। কেউ কেউ যে অভিযোগ করেন সেই অভিযোগের উত্তর আমি দিচ্ছি। আমি বলছি যে আরেকটা কথা বলার, সারদার মানে আমি বলছি যে এর থেকে তুমি যেটা একটা দুটো করে উদাহরণ দিচ্ছ, বিশেষ করে সংখ্যালঘুর ক্ষেত্রে মন্ত্রিসভার প্রতিনিধিত্ব কোথায়? 30% এই রাজ্যের যদি আমি সংখ্যালঘু আমি যদি সেই ভিত্তিতে ধরবো কিনা সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু তুমি যে উদাহরণ দিয়েছ এটা তো আরো বাড়া উচিত। এটা তো নেই, হ্যাঁ আরো বাড়া উচিত মন্ত্রিসভায়, কিন্তু অনেক ক্ষেত্রে যে অভিযোগ ওঠে সেই অভিযোগের কথা বলা হয়। কিন্তু আজকে এই আনন্দের দিনেও আমার একটা অন্য কথা বলার আছে। আমি একটা জিনিস, এটা ঠিকই তুমি প্রোগ্রাম শুরু করেছিলে, বলেছিলে জয় 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 তৃণমূলের জয়, ঠিকই, এটা অস্বীকার করার কিছু নেই, ডেফিনেটলি জয়, ভোট ধরে রেখে জয়। কিন্তু আমি একটা জিনিস বলছি, এটা ভাবার আছে আমাদের, সেটা হচ্ছে যে বিজেপি কিন্তু মূলত এর আগে যে ভালো ফল করেছে সুমন, সেগুলো কিন্তু শহরে। তুমি দেখো আসানসোল, সেটা কিন্তু মূলত শহর, রানীগঞ্জ বলো, কুলটি বলো, সব হচ্ছে মিউনিসিপ্যালিটি শহর। বসিরহাট কিন্তু 50-50, টাকি বসিরহাট হচ্ছে শহর, বাকিটা হচ্ছে গ্রাম, 50-50 শহর। টাকি বসিরহাটেই বিজেপি জিতেছিল, হ্যাঁ ঠিক, আমি আসছি, এবং কাউন্টিংটা শেষে হয়েছে, এবং টাকি বসিরহাটটাই জিতলো। শিলিগুড়ি, এই যে আমরা দার্জিলিং বলি, একটা তো গোর্খা জনমুক্তির সমর্থন ছিল, আর শহর শিলিগুড়িটা কিন্তু বিজেপির পক্ষে গিয়েছিল। এই প্রথম কিন্তু একটা ভোট হলো যেখানে কৃষ্ণগঞ্জ টোটাল গ্রাম আর বনগাঁ 20% হচ্ছে পুরসভা, অর্থাৎ বনগা, গোবরডাঙ্গা, কল্যাণী, গয়েশপুর, এটা মিলে 20%, অর্থাৎ 15.5 লক্ষ ভোটারে মাত্র 2.5 লক্ষ, আর বাকি 80% ভোটার কিন্তু গ্রামের ভোট। আমি বলছি এই একটা রেজাল্ট যেখানে কিন্তু গ্রামে আমরা কিন্তু মমতা মানেই গ্রাম, শহরে মমতার তেমন নেই, কিন্তু গ্রাম হচ্ছে মমতা। চৌরঙ্গিতে জিতলো কি করে? না না, সেকেন্ড চৌরঙ্গিতে জিতলো কি করে? আচ্ছা ঠিক না, শহর কলকাতাটা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, ঠিকই, এই অর্থ বরঞ্চ উল্টো দিকে কোনোদিন লেফটে ছিলই না। মানে আমাদের দীর্ঘদিন তুমি যদি কলকাতা পুরসভার মানে বা তুমি লোকসভা বা বিধানসভাও দেখো, বাম বিরোধী, মানে আমি বলছি কংগ্রেস যখন ছিল কংগ্রেস, কিন্তু নন্দীগ্রাম, সিঙ্গুর, লালগড়ের আন্দোলনের পর গ্রাম হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়। তো যদি আমাদের সময় একেবারে দিল্লিতে যে ভোট হয়েছে, দিল্লির ভোটের তুলনায় এখানকার যে ভোট, ওখানে যেমন পানি, বিজলি, সড়ক এর বিরুদ্ধে ভোট হয়েছে, মানে এর পক্ষে মানুষ চাইছে, ঠিক এখানেও রেশন ব্যবস্থার উন্নতি, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, বিদ্যুৎ, জল, রাস্তাঘাট, কলেজ এর পক্ষে ভোট হয়েছে আমি মনে করি। আর বিপক্ষে গেছে মোদির বিপক্ষে গেছে ওই কর্পোরেট সংস্থা। খুব ভালো কথা বিজন, ভোটের কি ইস্যু এক্স্যাক্টলি হবে বা কি হয়েছে এটা খুব দ্রুত আমি বা তুমি কেউই এটা বিচার করা যায় না। মানে আমি বলছি এটা অত্যন্ত গভীর, এবং তুমি তোমার স্মরণে থাকবে যখন সিঙ্গুর নন্দীগ্রাম হলো তখন বাম নেতারা 2009-এর আগে এই স্টুডিওতে এসে বলতেন যে সিঙ্গুর নন্দীগ্রাম কথা বলবেন না, ওই ইস্যুটা ভোট হচ্ছে না, এটা লোকসভার ভোট হয়নি। মানে আমি বলছি যে ভোটের ইস্যু কিন্তু খুব কঠিন। আমরা মনে হয় আরো আরেকবার 2 ঘন্টার একটা শোতে তোমার ডেকে আলোচনা করব। আমার সময় একেবারে শেষ। হ্যাঁ, একটা অংশ তৃণমূল কংগ্রেসের এই ভালো দিনেও বলতে হচ্ছে, একটা অংশ তৃণমূল কংগ্রেসের পক্ষে থেকেও কিছু খারাপ কাজ করছে, যেটা বিভিন্ন মিডিয়াতে বারবার উঠে এসেছে। আজকের ভাবা উচিত যারা ওই ঘটনার সঙ্গে যুক্ত, যে অংশটা, তারা তৃণমূল কংগ্রেসের শুভাকাঙ্ক্ষী না তারা দলের বিপদ। ভেরি গুড। আমার মনে হয় বিজন চমৎকার একটা দলের পক্ষে একটা আই ওপেনার দিয়ে শেষ করলো। নিঃসন্দেহে গণতন্ত্রের সবথেকে বড় ক্রাইটেরিয়া, সবথেকে বড় মাপকাঠি সাফল্যের, সেটা হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছে, পাশাপাশি
ঈশান কোণে কোথাও কি মেঘও আছে, তার কারণ বিরোধী দল হিসেবে যারা এখনও অফিসিয়াল স্বীকৃতির থেকে অনেকটা দূরে বিজেপি, তাদের ভোটের শতাংশ কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে, যে কোনো শাসকের পক্ষে বিপজ্জনকভাবে বাড়ছে। পরিস্থিতির ওপর আমাদের নজর থাকবে, আর আপনাদের নজর থাকুক এবিপি আনন্দে। ভালো থাকবেন সবাই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী বুধবার রাত 8টায়। ভালো থাকবেন, শুভরাত্রি। নিবেদন করছে নেচার পিওর রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল, আপনার হার্টের সত্যিকারের বন্ধু। পাওয়ার্ড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, সফল ক্যারিয়ারের সেরা ঠিকানা। সহযোগী নিবেদক ক্যাপ্টেন 600 EQR, স্ট্রঙ্গার, সেফার, সুপার সেফার। শালিমার শেফ গুঁড়ো মশলা, ডিউপো ফাটেরা, দানায় দানায় বিপ্লব এবং দ্য সুমিস, ইউ ক্যান, আই ক্যান, উই অল ক্যান।